আচ্ছা, যদি ব্যাপারটা এরকম হয় যে একজন মানুষের সাথে আপনার 17 বছর পরে দেখা হলো এবং যেদিন দেখা হলো সেই দিনই আপনি তার সাথে পডকাস্ট করতে বসছেন এবং পডকাস্টেই প্রথম কথাবার্তা হইতেছে যে 17 বছর সে কীভাবে ছিল বা কী অবস্থা, আমার মনে হয় গল্পটা খুব ইন্টারেস্টিং না? সো এই যে আমার সোশ্যাল মিডিয়া প্রোফাইলে লেখা দেখবেন যে আমার স্টাডির চেস অ্যাট নটরডেম কলেজ, মানে নটরডেম কলেজে আমি হচ্ছে চেস খেলছি, এটাই ছিল আমার পড়াশোনা। সো এই চেসটা খেলছি হচ্ছে আমার একটা ফ্রেন্ডের সাথে, মুশফিকুর রহমান অনিক, বা আমি মুশফিক বলে সবসময় বলবো, মুশফিকুর রহমান না মুশফিক অনিক সেটা যখন ওর সাথে কথা বলে তখন জানে নেব। সো এই মুশফিকের সাথে মানে আমার নটরডেমে যে 2 বছর, পুরো 2 বছরই এমন কোনো দিন নাই যেদিন আসলে দাবা খেলা হয় নাই। হয় সেটা আমাদের ল্যাবের ফাঁকে, ইভেন ক্লাস চলা গেলেও লোয়ার বেঞ্চে বসে দাবা খেলছি, ইভেন টুর্নামেন্টও করছিলাম, 10 টাকা দিয়ে কয়েকজন পার্টিসিপেট করছিল। সো আরও একটা ব্যাপার খুব ফ্যাসিনেটিং, সেটা হলো যে আমি যে রাইটার, আমাকে রাইটার হিসেবে প্রথম স্বীকৃতি দিচ্ছিল আমার কাজিন 12 বছর বয়সে। সেই কাজিনের সাথে আমার হালকা পাতলা প্রেম ছিল। এরপরে দ্বিতীয় যে স্বীকৃতি পাইলাম সেটা নটরডেম কলেজে 17 বছর বয়সে, সেটা মুশফিক, মানে ও আমাকে স্বীকৃতি দিচ্ছিল যে আমি রাইটার। সো ওর সাথে আমার বুয়েট লাইফে 3 বার দেখা হয়েছিল, কারণ ও আসলে ইন্টারের পরে কানাডা চলে গেছে, মাঝে দেশে আসছিল, বা কানাডা যাওয়ার আগের দিন ওর সাথে আমার দেখা হয়েছিল হচ্ছে ক্যাটসাইড গলিতে। এই 3 বার দেখা হয়েছে। এই যে 17 বছর, এই 17 বছরে পৃথিবীর অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। আমরাও দেখা গেছে কিশোর থেকে তরুণ থেকে এখন প্রায় মধ্যবয়স্ক হয়ে গেছে। কিন্তু এই যে মুশফিকের যে ছোটো ছোটো ইম্প্যাক্ট ছিল, এই ইম্প্যাক্টগুলোর কারণে দেখা গেছে যে এত বছর পরেও আমার মনে মুশফিক রয়ে গেছে। মুশফিকের মনে আমি হয়তো আসি না, পডকাস্টে আসছে কেন। সো আমার সাথে মুশফিকের আবার যে কানেকশন সেটা হয়েছিল সোশ্যাল মিডিয়ার সূত্রে 2021 সালে। সো তখন আমি ওকে আমার যে এই যে রংপ্যাথি বই, এই রংপ্যাথি বইয়ের যে প্রচ্ছদটা দেখতেছেন, এই প্রচ্ছদটা মুশফিককে দিয়ে করানো, আমার লাইফের বেস্ট বই রংপ্যাথি আমি দাবি করি। সো মুশফিকের সাথে আমার যে ইস্যুটা, ওর সাথে যে আমার বন্ধুত্বটা, এটা বলা যেতে পারে যে এই 38-এ পৌঁছেও সেই 17 বছরের মুশফিক বা 17 বছরের হিমালয়, সেই জায়গাটাতে আমরা আসলে করে গেছি। মাঝের এই যে 21 বছরের কোনো ডেটা সেই অর্থে আমাদের কাছে নাই। এবং বললাম ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এখানে যে ওর সাথে আমার এত 17 বছর পরে আজকে আবার দেখা হচ্ছে, সেটা হচ্ছে এই বাবল রেশোতে। তো এই জন্য আমি ওর সাথে যে আজকে যে আলাপটা করতেছি, ও বলতেছিল যে সব আলাপের ডেস্টিনেশন কেন থাকতে হবে, মানে যে ট্রেনটা চলা শুরু হয় সেই ট্রেনটারও সর্বশেষ একটা গন্তব্য থাকে। কিন্তু ও বলতেছিল যে ট্রেনটা তো আসলে থামে না, ইউটার্ন নিয়ে আবার চলা শুরু করে। সো এই গল্পটা শেষ পর্যন্ত যে আসলে গন্তব্য থাকবে কিনা আমি ঠিক জানি না, কারণ 17 বছরে আসলে ওর জীবনের বড় অংশই কানাডা কেটে গেছে, আর আমি তো বাংলাদেশে হাবুডুবু খাচ্ছি। সো এটা একটা ইন্টারেস্টিং অ্যাঙ্গেল হতে পারে। আর আমাদের এই যে জীবন, এই জীবনে কমন স্পেস ছিল আসলে শুধুমাত্র নটরডেম কলেজের ওই 317 নম্বর গ্রুপ 7 যেখানে আসলে ক্লাস হইতো। সো এই জন্য আমি মনে করলাম যে আজকে যে এই টাইটেল হচ্ছে 17 বছর এবং 317 নম্বর রুম। সো এই টাইটেলের আন্ডারে আমাদের যে আলাপটা, সেখানটা থেকে আমি মনে হয় যে কিছু রিসোর্স পাওয়া গেলে যাইতে পারে, না পাওয়া গেলে আসলে কিছু করার নাই। সব এপিসোডে এত রিসোর্স কেন পাইতে হবে? তো মুশফিক, প্রথম কথা হচ্ছে যে তোমাকে অনেক দিন পর দেখলাম, দেখে ভালো লাগতেছে কিনা ঠিক বুঝতেছি না, কারণ তুমি আগেও তেরা প্রকৃতির কথা বলতে এখনো মনে হয় এরকম রয়ে গেছো, ঠিক জানে না কি অবস্থা। এনিওয়ে, সো তুমি যে পডকাস্টে আসলা, নাও তো আসতে পারতাম, মানে ক্যামেরায় চেহারা দেখানো লোক সামলাইতে পারো না, কি কেন আসলা পডকাস্টে? এক্সপিরিয়েন্স আমার মনে হয় লাইফে লাইক যে কোনো সিচুয়েশন হচ্ছে এক ধরনের এক্সপিরিয়েন্স অ্যান্ড অপরচুনিটি। এই যে একটা সবুজ ঘরের একটা সেট আপ, এই এক্সপিরিয়েন্স আমার কখনো হয় নাই, তাও একজন ক্লোজ অ্যাকুইন্টেন্সের সাথে। ক্লোজ অ্যাকুইন্টেন্স বলছি এই জন্য কারণ হচ্ছে গত 17 বছর একসাথে আমাদের কোনো পরিচয় নাই, কোনো খুব একটা বেশি যে কথাবার্তা হচ্ছে তাও না। কিন্তু আমি মনে করি যে ফ্রেন্ডশিপ ইজ লাইক এ টাইম মেশিন। আমরা যখন অনেক দিন পর দেখছি, এই যে আমার দাড়ির মধ্যে পাকা দাড়ি দেখছো, হ্যাঁ আই এম শিওর লাইক ইউ আর লুকিং বিয়ন্ড দ্যাট। তোমার কাছে হচ্ছে গিয়ে যে আচ্ছা এই মুশফিক হচ্ছে আগে এত দাড়ি গোফ ছিল না, চুল ছিল এত বড় বড়, আর আমরা বসে বসে দাবা খেলতাম, হ্যাঁ ক্লাস ফাঁকি দিয়ে কীভাবে বাং মারা যায়, কীভাবে কী করা যায়, কোন কনসার্ট নিয়ে কথা বলা যায় সেটা। সো এই যে একটা টাইম মেশিনের একটা ব্যাপার
খুব কম জিনিস আছে যে জিনিসটা আমাদেরকে এই জিনিসটা দেয়, মানে এই এক্সপিরিয়েন্সটা দেয়। পুরানো অনেক গান শুনে আমরা পিছনে ফিরে যাই। সো যখন তুমি বললা যে পডকাস্ট তোমার একটা হচ্ছে এবং সেখানে আসা যায়, আমি সেটাকে উপেক্ষা করার আমার কোনো চান্স নেই, কারণ লাইফ ইজ এক্সপিরিয়েন্স এবং টু শর্ট, অ্যান্ড এটাকে যেভাবে এক্সপিরিয়েন্স দিয়ে ভরানো যায় তত ভালো। আচ্ছা, তোমার নিশ্চয় মনে আছে যে আমি কলেজে থাকতে তোমাকে একটা ডায়েরি দিয়েছিলাম। ওই সময় আমি হচ্ছে বিভিন্ন মানুষের কাছ থেকে তাদের লেখা সংগ্রহ করতাম। সেই প্রজেক্টটার নাম ছিল হচ্ছে আপন ভুবন। তো সেই আপন ভুবন ওই ডায়েরিতে লোকজন নিজের সম্পর্কে পৃষ্ঠার পর পৃষ্ঠা লিখতো। পৃষ্ঠার পর পৃষ্ঠা? হ্যাঁ, তুমিও লিখছিলা। সো সেইখানে তুমি একটা খুব ইন্টারেস্টিং কথা বলছিলে। আমারটা কি পৃষ্ঠার পর পৃষ্ঠাই ছিল নাকি? তুমি 10 পৃষ্ঠা লিখছিলা। 10 পৃষ্ঠা নিজের সম্পর্কে? হ্যাঁ, 10 পৃষ্ঠা লিখছিলা। আচ্ছা। সো তুমি লিখছিলা যে তুমি হচ্ছে সবকিছু হালকা পাতলা পারো, তুমি হালকা পাতলা গান গাইতে পারো, হালকা পাতলা হচ্ছে তুমি করতে পারো, গিটার বাজাইতে পারো, কোনো কিছুই তুমি মানে কোনো কিছু খুব গভীরভাবে পারো না। তুমি সালমানের মতো গান গাইতে পারো না, তুমি হিমালয়ের মতো লিখতে পারো না। এবং তুমি তখন লিখছিলা যে আমি হচ্ছে জাফর ইকবালের দ্বারা প্রভাবিত। যদিও আমি ঠিক তখনও এগ্রি করি না, এখন তো এগ্রি করার প্রশ্ন আসে না। জাফর ইকবালের সাথে আমার লেখালেখির কখনো কোনো প্রভাব ছিল না। সো তুমি এই যে ওই বয়সে, মানে আমাদের 17 বছর বয়সে তুমি ফিল করছিলা যে তুমি সবকিছু হালকা পাতলা পারো, কোনো কিছুই খুব গভীরভাবে পারো না। তখন তো আসলে আমরা অনেক ছোট ছিলাম। এখন তো আমরা বলা যেতে পারে ম্যাচুরি বলা যেতে পারে, 37+ হয়ে গেছে। সো তোমার এই 37 এসে রিয়েলাইজেশন কি? তুমি কি এখনো সবকিছু হালকা পাতলা পারো নাকি কোনো কিছু তুমি এক্সপার্ট হয়েছো? আমরা ছোটবেলায় যেটা আমাদের শেখানো হয় যে আমরা জ্যাক অফ অল ট্রেডস মাস্টার অফ নান। আমার কাছে ব্যাপারটা 100% আমার কাছে মনে হয় সত্য। আমার কোনো একটা ছোট বিষয়ে বা যে কোনো বড় বিষয়ে একটা কি বলে এটা সীমাবদ্ধ পরিসরে আমার এক্সপার্টিস অনেক বেশি, সেটার থেকে এটা অনেক ভালো না যে আমার অল্প অল্প সব কিছু আমার জানা পরিচয় আছে। যেমন ধরো মুভি, আমি জীবনে কোনোদিন মুভিতে পার্টিসিপেট করি নাই, হয়তো মুস্তাফা সরোয়ার ফারুকীর সাথে বসে একদিন হয়তো গল্প দিয়েছি, কিন্তু আমার মুভি ইন্ডাস্ট্রি সম্পর্কে আমার কোনো জানাশোনা কোনো কিছু নাই। বাট আমি ইনাফ বুঝি টু বিকাম ক্রিটিক, যদিও আমি ক্রিটিক না, বাট আমি 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 ইনাফ বুঝি বলতে পারি কোন লেখক ভালো, কোন লেখক আসলে ঠিক সুবিধাটা। সো আমার কাছে মনে হয় যে এটার একটা দাবি আছে, এবং এটা খুবই আমার কাছে নিজের জন্য খুব ফুলফিলিং একটা ব্যাপার। যেমন আমি গিটার বাজাতে পারি, কিন্তু অবশ্যই ভালো গিটার বাজাতে পারি না। গান টুকটাক গাইতে পারি, খুব একটা বেশি গান গাইতে পারি না, বাট অ্যাট দ্য সেম টাইম আমার ইনাফ মিউজিক সেন্স আছে যে আমি নিজে কোনো কিছু প্রডিউস করতে পারি। হ্যাঁ, তো আমার কাছে মনে হয় এটা ঠিক 17 বছর আগের যে কথা বলছো, যেখানে আমি ছিলাম আমি আজকে সেখানে। আমি হয়তো আমার চাকরির জন্য, কাজের জন্য আমি অনেক ভিন্ন ভিন্ন জায়গায়। তখন যেটা বলছো তখনটার মধ্যে এক ধরনের হতাশাবোধ ছিল, বাট এখন মনে হয় তুমি জিনিসটা একটু প্রাউডলি বলতেছো যে না, আমার মনে হয় লেখার ব্যাপারটা আমি তো আর ভালো লিখতে পারি না, সো লেখার ভঙ্গিতে হয়তো হতাশাবোধ ছিল, বাট আমি মনে হয় এই জিনিসটা সবসময় খুব প্রাউড যে আমি সবকিছু অল্প অল্প পারি। আমার মনে হয় জিনিসটা যে এইভাবে বলি যে তখন তুমি বলতে তুমি সবকিছু হালকা পাতলা পারো, কিন্তু তুমি সালমানের মতো অত ভালো গাইতে পারো না, আমার মতো অত ভালো লিখতে পারো না। এটা নিয়ে তোমার এক ধরনের ছিল আসলে, তখন এক ধরনের অতৃপ্তি ছিল। বাট তুমি 37 এসে রিয়েলাইজ করতেছো আসলে খুব ভালো পারার চাইতে সবকিছুতেই এই যে এক্সপিরিয়েন্স নেওয়া, এটা এখন তোমাকে আনন্দ দেয়। ফলে এখন নিশ্চয় সেই হতাশাটা বয়স হয়ে যাচ্ছে তো ভাই, বয়স হচ্ছে, চুলদাড়ি পাকছে, তা বয়সের সাথে যেটা হয় এক্সপিরিয়েন্স অথবা মেমোরিজ হচ্ছে গিয়ে বয়স্কদের যে কি যেন বলে চলার লাঠি, হ্যাঁ, ওয়াকিং কেইন। তা আমাদের ব্যাপারটা হচ্ছে সেটাই, সবকিছু নিয়ে যদি অল্প অল্প পারি সেটা এক ধরনের তৃপ্তি দিবে। কোনো কিছু নিয়ে খুব বেশি পিএইচডি করে তারপর হতাশায় ভুগার থেকে যে কিছুই তো করতে পারলাম না লাইফে, সেটা থেকে যে না আই ওয়ার্কড ইন ডিফারেন্ট লেন্স, এটা মনে হয় আরো বেশি। তো তুমি কি তাহলে জেনারেলিস্ট মানে স্পেশালিস্টের চাইতে জেনারেলিস্ট এই 100% এইটাতে তুমি বেশি কমফোর্টেবল? 100%। এটার পিছনে আরেকটা কারণ হচ্ছে যে আমি মনে করি যে জীবনে তুমি যাই করতে চাবা, হ্যাঁ, এটা আমার টোটালি নিজস্ব পার্সপেক্টিভ। চাকরি বলো, হ্যাঁ, আমি খুব একটা বেশি ক্যারিয়ার ওরিয়েন্টেডও না, বাট অ্যাট দ্য সেম টাইম আমি ভালো পজিশনে আমি কাজ করেছি, ভালো প্রজেক্ট কাজ করেছি। কিন্তু জীবনে তুমি যাই করতে চাবা, সেটা গান হোক, সেটা মুভি হোক, বা সেটা লেখালেখি হোক, যেটি কিছু হোক, আমার কাছে সব কিছুই নিজস্ব পার্সোনাল হাম্বল ওপিনিয়ন, সব কিছু আমার কাছে মনে হয় যে বেশ ক্ষুদ্র এবং তুচ্ছ। সো কোনো কিছুতে প্রচণ্ড পারদর্শী হয়ে খুব কোনো লাভ নেই আসলে। লাইক আমি যদি অভিনয় করতে পারি, খুব ভালো অভিনয় করতে পারি, মঞ্চ নাটক করে আমি ফাটাই দিলাম, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমি লিওনার্দো ডিক্যাপ্রিও জীবনে হতে পারবো না। সো চেষ্টা করাটার অর্থ কি? চেষ্টা না করে আমি বরং অভিনয় করতে করতে চঞ্চল চৌধুরী তো হইতে পারতাম।
হয়তো হতে পারতাম না। চঞ্চল চৌধুরী বিশাল অভিনেতা, তার মতো হয়তো হতে পারতাম না। লিওনার্দো ডিক্যাপ্রিও আসলে বলাটা ঠিক হয়নি, বাংলাদেশি থাকা উচিত ছিল যেহেতু আমি বাংলাদেশের ছেলে। চঞ্চল চৌধুরীর মতো হওয়ার ক্ষমতা হয়তো আমার নাই, কিন্তু সেটা করার চেষ্টা করার থেকে যদি আমি সুযোগ পেতাম তাহলে বাংলাদেশে হয়তো যে কোনো জায়গায় আমি যাই করার চেষ্টা করতাম, যাই করছি সেখান থেকে যদি আমি কোনোভাবে এনজয়মেন্ট পাচ্ছি সেটা আমাকে আরও মোর এনরিচিং না সেই এক্সপিরিয়েন্সটা কোনো কিছু হওয়ার থেকে। হওয়ার প্রয়োজনটা কি? ওকে, সো আমরা যখন ফার্স্ট ইয়ারে পড়তাম হচ্ছে 2003-তে। সো সেই সময় আমি তোমার কাছে প্রথম ব্ল্যাক, আর্টসেল এদের নাম শুনছি, আমি আসলে তখন নামও জানতাম না। হ্যাঁ, এবং তুমি হচ্ছে তখন এদের এই যেসব লিরিক বলতে, হ্যাঁ ওই টাইপ লিরিকগুলো তখন আসলে আমি ঠিক বুঝতাম না। হ্যাঁ, সো এই যে প্রায় 21 বছর পরে তোমার কি মনে হয় যে এই ব্ল্যাক, আর্টসেল যে ব্যান্ডগুলো আন্ডারগ্রাউন্ড, তুমি আসলে সেই সময় আন্ডারগ্রাউন্ড ব্যান্ডগুলোর খুব ফ্যান ছিল, বিশেষত 2006 বা 2007 বুয়েটে আয়ুব বাচ্চুর একটা কনসার্ট হচ্ছিল, তোমার সাথে তখন আমার একবার দেখা হয়েছিল। ওটা তো প্ল্যান দেখা না, মানে তুমি দেখতে আসছিলা। সো আমি ভাবলাম তুমি কোথাও এলআরবির কনসার্ট দেখতে আসছো, তুমি বলে হ্যাঁ তুমি বলে ধুর এর গান তো সব আগেই শুনছি, এটা কি করবো, আমি তো আসছি মেঘদলের গান শুনতে। হ্যাঁ, সো মেঘদলের নামও কিন্তু আসলে আমি তখন জানতাম না। সো এই যে তুমি আন্ডারগ্রাউন্ড ব্যান্ডগুলার সম্পর্কে যে জানতা বা খোঁজ রাখতা, এই 21 বছর পরে সেই সব আন্ডারগ্রাউন্ড ব্যান্ড এখন আন্ডারগ্রাউন্ড নাই। সো আর্টসেল বা ব্ল্যাক বা মেঘদলের এই 21 বছরের যে প্রোগ্রেস, এটা থেকে তুমি হ্যাপি নাকি মনে হয় যে ঠিক ওই জায়গাতে মানে খুব একটা আগায় না? আসলে খুব একটা বেশি আগায় নাই। হ্যাপি বা স্যাটিসফাইড হওয়ার তো প্রশ্নই আসে না। আর্টসেল তো মোটামুটি ভেঙে গেছে। আমার সবচেয়ে ফেভারিট যেই মানে আর্টসেলের মধ্যে যে মেইন কন্ট্রিবিউটর আমার কাছে মনে হয় যে এরশাদ ভাই, তুমি তো আর্টসেলে নাই। ব্ল্যাকে যারা ছিল লাইক জন ভাই আর কে ছিল এখন আমি জানি না, কে ইনফ্যাক্ট আছে, মানে মনে হয় সবাই কেউই নাই টনি ভাই ছাড়া। সো স্যাটিসফাইড রেজাল্ট নাই, বাট আমার কাছে মনে হয় সেটা ইম্পর্টেন্ট না। ওই যে আমার কত বছর ছিল তখন, আমার 17 বছর বয়সে ওই যে আমি একটা মজা পেয়েছি। আর্টসেল, ব্ল্যাক, একটা নতুন কোনো একটা ধারা আসছে, নতুন কোনো কিছু আমি নিতে পারছি। হ্যাঁ, একটা গানের মধ্যে লিরিকে আমি কোনো কিছু নিজেকে কানেক্ট করতে পারছি। এই যে একটা চার্ম, সেটা তো কম কিসের, সেটাকে ছোট করে দেখার তো কোনো দরকার নেই। আর্টসেল হয়তো অনেক কিছু হতে পারতো। আমি মনে করি এখন বাংলাদেশের বেস্ট ব্যান্ড হচ্ছে কি আর্টসেল, বা হতে পারতো, হয় নাই। অ্যাট দ্য সেম টাইম তাতে কোনো দুঃখও নাই, সেটা হয়তো প্রয়োজন নাই। যেটা বললাম যে সব ট্রেনের স্টেশনে পৌঁছানোটা আমি মনে করি না সেটা দরকার আছে। পিঙ্ক ফ্লয়েড চিন্তা করো, আমার সবচেয়ে ফেভারিট ব্যান্ড হচ্ছে পিঙ্ক ফ্লয়েড। ওদের যতগুলো অ্যালবাম হয়েছে, রজার ওয়াটার্স কখনো পিঙ্ক ফ্লয়েডে থাকে নাই। রজার ওয়াটার্স চলে গেছে পিঙ্ক ফ্লয়েড ছেড়ে, যেটা হচ্ছে পিঙ্ক ফ্লয়েডের মেইন কোর অফ দ্য পিঙ্ক ফ্লয়েড। আমি মনে করি এটা প্রয়োজন নাই। সময়ের গতিতে এক একজন এক এক জায়গায় যাবে, বাট দ্য মোমেন্ট তারা একই সাথে মিউজিক বানিয়েছে, সেই অল্প কিছু মোমেন্ট, এবং সেই মোমেন্টে তারা যা প্রডিউস করেছে এবং যা লোকজন কানেক্ট করতে পারছে, সেটা তো বিশাল ব্যাপার, তাই না? ওকে, যদি ওই জায়গায় আসি যে এই আর্টসেল বা ব্ল্যাক ওই সময় আসলে এতটা পরিচিত ছিল না, তুমি এদের খোঁজ পাইছিলে কিভাবে? আমার সবসময় নতুন জিনিসের প্রতি আগ্রহ আছে, সবসময়। আমি মনে হয় মানে বাংলাদেশ ছাড়ার পিছনে ব্যাপারটা অনেকটা ওইভাবেই কাজ করে, যে দেখি না বাইরে কি আছে। এটার পিছনটা বড় কারণ, যে কারণে আমি ধরো মানে বুয়েটে আসি নাই বা বাংলাদেশে পড়াশোনা করি নাই। দ্য ফার্স্ট চান্স আই গট, আমার বাবা স্পন্সর করেছিলাম, ওকে আইল গেট আউট। তা ব্ল্যাক আর্টসেলের প্রতি ঝোঁক এইটা না যে বাংলাদেশে ভালো মিউজিক হচ্ছে না, নিশ্চয়ই বাংলাদেশে অনেক ভালো মিউজিক হতো। লাইক আয়ুব বাচ্চু ইজ আ স্টার, লাইক আয়ুব বাচ্চু থেকে তারপর জেমস, এদের থেকে বড় কোনো স্টার বা বড় কোনো মানে এগুলো কি তুমি ক্যামেরার সামনে এই জন্য বলতেছো নাকি সত্যি পলিটিক্যালি কারেক্ট? আমি মনে করি কারণ হচ্ছে কি, আমার ঠিক মনে হচ্ছে তুমি বিদীপ থেকে বলতেছো না। না, আমি মনে করি কারণ হচ্ছে কি যে হ্যাঁ, এখন বয়সের দোষে বলে একটা ব্যাপার আছে। তখন যে বয়সে, তখন আর্টসেল ইজ ভেরি নিউ থিং। আর্টসেলে মনে হয় তখন জাস্ট ওই যে ছাড়পত্র অনুশীলন কিছু অ্যালবাম বের হইতো, এবং সেটা নিয়ে আমরা মনে করতাম যে দিস ইজ গ্রেট, এবং আমি কিছু একটা জানি যেটা অ্যাভারেজ জো বাংলাদেশে যারা আছে তারা সেটা সম্পর্কে জানে না। লাইক মেঘদলের কনসার্ট আমি যখন বুয়েটে প্রথম শুনি, এটার কারণ হচ্ছে গিয়ে যে মেঘদল তখন অ্যালবাম বের করে নাই, মেঘদলকে কেউ চিনে না, বা জাস্ট বিকজ আমি তখন নামও শুনি নাই, তোমার কাছেই প্রথম নাম। আমার টু গো ব্যাক টু ইউর কোয়েশ্চেন, আমি যেই জন্য জানতাম সেটা হচ্ছে আমার বেড়ে ওঠা বুয়েটে খুব কাছে, আমার বাসা ছিল বসিবাজার। তা বুয়েটের ক্যাম্পাসে আমাদের প্রায় যাওয়া হতো। আমার সমস্ত ক্লোজ ফ্রেন্ডস, আমার স্কুল ফ্রেন্ডস হচ্ছে সব বুয়েটে। আমার সিনিয়র ভাইরা যারা ছিল, ওই বুয়েটের যে স্কুলটা ছিল ওটাতেই আমি বুয়েটের স্কুলেই পড়তাম। হ্যাঁ, ইনফ্যাক্ট আমরা যে ক্লাস 8-এ যখন বৃত্তি পরীক্ষার জন্য স্পেশাল কোচিং করতাম, তো সেটার জন্য মাঝখানে যেই ব্রেক আমরা দেখা গেছে তুমি, নাফি, হিমেল, তপু সব খুবই, আমরা সবাই ওখানে একসাথে। হ্যাঁ, তা সেখানে বুয়েটের ক্যান্টিনে বসে আমরা লাঞ্চ করছি সিনিয়র ভাইদের সাথে, অথবা আরো অনেক কাজ আছে যেগুলো বলা যাবে না এখন। হ্যাঁ, সেগুলো প্রকাশিত থাকুক। তা আমার কাছে মনে হয় যেটা যে ওই
তো সেরকম সময় একটা নতুন কিছু একটা আসছে। বুয়েটের তখন তুহিন ভাই, উনি ছিল যতদূর আমার মনে পড়ে আর্কিটেকচার ডিপার্টমেন্টের। সো আর্কিটেকচার ডিপার্টমেন্টের কোনো একটা প্রোগ্রাম, তো সেখানে তুহিন ভাইরা এসে মেঘদলের গান গাচ্ছে। তুহিন ভাই তো শিরোনামহীনের ছিল। শিরোনামহীনের, হ্যাঁ। তো আমি সেটাই বলছি, মানে শিরোনামহীন ইজ অ্যানাদার এক্সাম্পল। সব কিছুই ওই সময় বেড়ে ওঠা। তা সেটার নতুন কিছুর প্রতি ঝোঁক সবসময় থাকে। আর যখন তুমি কিছু একটা জানো, যে জিনিসটা অন্য কেউ তোমার আশেপাশে জানে না, সেটাকে প্রতিষ্ঠা করার তো একটা প্রবণতাও মানুষের থাকে। তো সেটাই হয়েছে আমার ক্ষেত্রে। আর এটার থেকে ব্যতিক্রম কিছু না আর কি। আর্টসেলের যেই লিরিকগুলো ছিল সেটার প্রতি আমি বেশ এখন পর্যন্ত বেশ ভালোই ভক্ত। কারণ আর্টসেলের 80% গান লেখা হচ্ছে কি রুম্মান ভাইয়ের। ইজ ফ্যান্টাস্টিক লিরিসিস্ট। ব্ল্যাকের লিরিক আমি খারাপ বলবো না, ভালো বলবো না। ব্ল্যাকের আমার কাছে সবসময় মনে হয় ইমন জুবাইর লিখতেন। হ্যাঁ, আমি ব্ল্যাকের লিরিক আজকে পর্যন্ত বুঝি নাই। এটা আমার কাছে সবসময় সায়েন্স ফিকশন মনে হয়। তুমি এই গ্রহের, আমি ওই গ্রহের। আর্টসেলের সাথে আমি সবসময় কানেক্ট করতে পারতাম, বাট ব্ল্যাক ভেরি মানে কেন, মানে এইটা একটু বলি। যেমন ধরো আর্টসেলের যদি ওই আর্তনাদের কি যেন যে একটা গান আছে না, ওই বা হ্যাঁ আর্তনাদের হিস্ট্রে পড়ছে বেদনা কি যেন, অনেক কিছু হিস্ট্রে পড়ে। এই যে অলস সময়ের পার ধরে হাঁটছি। সো ব্ল্যাকের সাথে আর্টসেলের লিরিক, ব্ল্যাকের লিরিককে বলতেছে যে ভিন্ন গ্রহের, আর এটাকে সায়েন্স ফিকশন। আর্টসেল লিরিকও তো আসলে অনেকটা ওই ধাঁচেরই। মানে এই ডিফারেন্সিয়েটটা কিভাবে করব? ধরো এই বয়সে এসে যদি ব্ল্যাক শোনা শুরু করতাম তাহলে হয়তো আমি কানেক্ট করতে পারতাম, কারণ ইলন মাস্ক মঙ্গল গ্রহে যায়। হ্যাঁ, কিন্তু ওই বয়সে খুব একটা বেশি পারি নাই। কিন্তু ওই বয়সে আমার কাছে যেটা মনে হয়েছে যে যেমন যে আর্তনাদে হিসড়ে পড়ছে বেদনা, হ্যাঁ, অথবা ধরো তোমার অস্তিত্বের জিজ্ঞাসা নিয়ে ছোটে আগামী শূন্যতায়, যদি তুমি ফিরে আসো শৃঙ্খলিত মুখর হয়ে ওর মিছিল থেকে। এই যে তোমার অস্তিত্বের জিজ্ঞাসা নিয়ে ছুটে চলছে আগামী শূন্যতায়, জাস্ট পুরোটা শেষ করা দরকার নেই। জাস্ট ওই জায়গাটাতে যদি থাকো। তোমার সাথে একটু আগে যে আমার কথা হচ্ছিল এক্স্যাক্টলি দ্য সেম, রাইট? লাইক তোমার অস্তিত্বের জিজ্ঞাসা নিয়ে তুমি ছুটছো আগামী শূন্যতায়, সামনে কি হবে তুমি কিছু জানার কোনো আইডিয়া নাই। আমরা সবাই তো ছুটছি, আলটিমেটলি কিসে পিছিয়ে ছুটছি। সো আমার কাছে মনে হচ্ছিল সবসময় যে আর্টসেলের লিরিক্সের একটা আলাদা আবেদন আছে এবং সেটার সাথে কানেক্ট করা যেত আর কি। তো সেটাই। আচ্ছা, একটা জিনিস খেয়াল করলাম যে তুমি এই যে কম্পোজার বা ভোকালিস্ট বা লিরিসিস্ট যাদের কথাই বলতেছো, তাদের নাম বলার সাথে সাথে ভাই বলতেছো। এটা কি মানে বাংলাদেশিরা কমন বয়সে বড় হলে ভাই বলে, নাকি তোমার সাথে তাদের আসলে ব্যক্তিগত পরিচয় ছিল? ভাই বলার কারণটা কি? অনেক ফার্স্ট অফ অল তার সিনিয়র। সো আমি যেভাবে আই গ্রু আপ, লাইক আমার সাথে থেকে বয়সে যারা বড় তারা হচ্ছে ভাই। এবং সেটা শুধুই বাংলাদেশের কনসেপ্টে না, আমি যখন বাইরে যাই কানাডাতে, যারা লাইক আমার চাচার বয়সী যারা সিনিয়র যারা আছেন তাদের সাথে যখন আমার পরিচয় হচ্ছে তারা সবাই হচ্ছে ভাই। লাইক আমার এমনও আছে যারা আমার হয়তো কোনো সিনিয়র রিলেটিভ তাদের ফ্রেন্ড বা তাদের সাথে যখন আমার কথা হচ্ছে তারা হচ্ছে সবাই সিনিয়র ভাই, কারণ ব্যাপারটাই ওরকম, একটা বয়সের পর সবাই হচ্ছে ভাই। বাট ভাই বলার পিছনে রিজন হচ্ছে কি, হ্যাঁ তাদের অনেকের সাথেই আমার পার্সোনাল লেভেলে যোগাযোগ ছিল, এখন হয়তো নেই, খুব অল্প, বাট তখন ছিল। আর ওই যে বললাম যে বয়সের আমার কাছে লাইফটা হচ্ছে কি দুটো ফেজের মাঝে। বাট তোমার এই যোগাযোগের কারণ কি? তোমার কি মিউজিশিয়ান হওয়ার ইন্সপিরেশন ছিল কোনো? মানে নট রিয়েলি, আমার কাছে ভালো সম্ভবত এই এরশাদ ভাই বা কারো কাছে মানে গিটার শিখতা। আমি এরশাদ ভাইয়ের কাছে গিটার শিখতাম। হ্যাঁ, মানে ওটা আমি রিকল করার চেষ্টা করতেছিলাম যে তুমি কার কাছে যেন গিটার শিখতা। মেমোরি অনেক শার্প, এই ব্যাপারে কোনো ডাউট নাই। আই এম সারপ্রাইজড। মানে আমার ফটোগ্রাফিক মেমোরির ব্যাপারে কোনো ডাউট নাই। হ্যাঁ, আমি এরশাদ ভাইয়ের পিছনে সাথে আমি গিটার শিখতাম, সেটা মেইন রিজন ছিল হচ্ছে গিয়ে যে এরশাদ ভাইয়ের কাছ থেকে আমার যে ফ্রি যে অনেকগুলো কনসার্ট হতো, তো আন্ডারগ্রাউন্ড কনসার্ট, তো সেগুলো ফ্রি টিকিটগুলো এরশাদ ভাইয়ের কাছ থেকে কালেক্ট করতে হবে, কারণ এত পয়সা দিয়ে সমস্ত কনসার্টে যাওয়ার থেকে ফ্রি যাওয়াটা অনেক ভালো। তো ওনার কাছে গিটার শিখতাম। সো আই ওয়াজ ভেরি ওনার খুব ক্লোজ ছিলাম। তা সেটা একটা বড় ব্যাপার। বাট ওই যে বললাম যে সময় আটকে যাওয়ার একটা ব্যাপার থাকে, যে আমরা 17 বছর বয়সে যেই মুশফিক, তার কাছে তার সব কাছে এরা হচ্ছে কি স্টার্স, তারা জীবনে কিছু একটা করে ফেলছে। সো উইথ রেসপেক্ট দেয়ার হচ্ছে ভাই, রাইট? সো এখন ব্যাপারটা সেভাবেই ক্যারি করা, তাই না? লাইক আমার কাছে লাইক ওয়ারফিজের বাদনা ভাই ইজ লাইক বাদনা ভাই, রাইট? সো ওনার উপরে কেউ নাই। সো ব্যাপারটা অনেকটা ওরকম। হ্যাঁ, মানে আমি বুঝতে পারছি, মানে ব্যক্তিগত পরিচয় তো একটা ছিল, আর এর বাইরে তুমি যেটা বলতেছো যে সময়ের সাথে আটকে থাকা। ওকে, তুমি শুরুতে যেটা বলতেছিলা যে তুমি হয়তো অ্যাক্টিং করো না বা নিজে ফিল্ম বানাও না, বাট ফিল্ম ক্রিটিক হওয়ার মতো এনাফ তোমার আছে। সো তোমার এই কনফিডেন্সের উৎসকে তুমি বিভিন্ন দেশের অনেক ফিল্ম দেখছো না, ঠিক কী কারণে তোমার মনে হয় তুমি ফিল্ম ক্রিটিক হিসেবেও তোমার ক্যাপাবিলিটি আছে বলে তোমার মনে হয়? স্বাভাবিক দর্শকের মতোই আমি নিজেকে অনেক বড় বোদ্ধা হিসাবে দাবি করার চেষ্টা করবো না, বাট হাম্বল ওপিনিয়ন হচ্ছে কি, ধরো আমি যদি ক্লাস 6-এ কেউ যদি আমাকে জিজ্ঞেস করে তোমার সবচেয়ে ফেভারিট মুভি কি, আর আমি বলছি হচ্ছে গিয়ে শিন্ডলারস লিস্ট, তাহলে আমি বলবো যে না, তাহলে ফিল্ম নিয়ে বুঝার কিছুটা হলেও আছে, কারণ আলটিমেটলি ইটস অল অ্যাবাউট লাইক
এরশাদ ভাইয়ের কথা বলছো, এরশাদ ভাইয়ের খুব ফেমাস একটা কথা হচ্ছে কি, সেটা সবাইকে ইউনি বলতো, সেটা হচ্ছে দুই ধরনের মিউজিশিয়ান আছে। একটা মিউজিশিয়ান হচ্ছে কি যে পারফর্মার, যে পারফর্ম করে, আরেক ধরনের মিউজিশিয়ান হচ্ছে কি যারা মিউজিক শুনে এবং তারা বুঝতে পারে কোনটা ভালো মিউজিক কোনটা খারাপ মিউজিক, তারা নিজেরাও একটা মিউজিশিয়ান। সো ব্যাপারটা অনেকটা ওরকম। আমি কিছুই না, আমি কোনো ক্রিটিক না, বাট অ্যাট দ্য সেম টাইম তুমি যদি আমাকে লিখতে দাও কোনো বাংলাদেশের কোনো একটা বা বাইরে কোনো একটা মুভি নিয়ে, আমি মোস্ট লাইকলি ভালোই লিখতে পারবো, খারাপ লিখতে পারবো না। ব্যাপারটা অনেকটা ওরকম। এটা ছাড়া এর থেকে বেশি কনফিডেন্স আমার নাই। এই যে তুমি দেখা মানে তোমার আমি এটা তোমার ছোটবেলাতেও দেখছি, এই 21 বছর পরেও জিনিসটা খেয়াল করতেছি, তুমি হচ্ছে শুরুতে একটা স্টেটমেন্ট দাও, এরপর যখন সেটার গভীরে জিজ্ঞেস করা হয় তখন তুমি আবার হচ্ছে একটা পিছলে যাওয়ার মতো একটা স্টেটমেন্ট দাও, ফলে হচ্ছে দেখা যায় আলটিমেটলি ব্যাপারটা কোনো হয় কোনো গন্তব্যে পৌঁছায় না, গন্তব্যে পৌঁছাও না। মানে তখন তোমার স্টেটমেন্টটা থেকে আসলে কি বুঝবো সেটা বুঝি না। মানে তুমি যখন একটা স্টেটমেন্ট দাও, সেটা যখন কেউ সিরিয়াসলি নেয়, সিরিয়াসলি নিয়ে যখন সেটা খুব ক্রিটিকালি প্রশ্ন করা হয়, তখন দেখা যায় তুমি আবার হচ্ছে জিনিসটাকে খুব একটা এসকেপিস্ট একটা ওয়েতে একটা উত্তর দেওয়ার চেষ্টা করো। যেমন এই যে অ্যাজ ফর এক্সাম্পল আমরা ফিল্মের যে কথাটা বললাম, তুমি শুরুতে ক্রিটিক বললা বা যে তখন মনে হয় যে আরে মুশফিক তো তার মানে ইরানি, জাপানি, চাইনিজ, রাশিয়ান, যত স্প্যানিশ যত ফিল্ম আছে মানে প্রচুর ফিল্ম দেখছে। সো তখন এক ধরনের পারসেপশন তৈরি হয়। যখন তো আমি ক্রিটিক নিয়ে জিজ্ঞেস করলাম তখন আমার মনে হয় যে আরে দূর, শাকিব খানের 10টা সিনেমা দেখে একটা লোকের যে অনুভূতি বা শাহরুখ খানের 5টা ফিল্ম দেখে যে তার যে ফিডব্যাক, তুমি হয়তো ওই ধরনের কিছু একটা বলতে চাচ্ছ হয়তো। না মানে আমার যেটাই, তার মানে কি বলা যেতে পারে যে তুমি আসলে এই যে তোমার এই যে এসকেপিস্ট যে নেচারটা, এটা কি তাহলে তুমি অনেকটা ইচ্ছাকৃত করো নাকি হচ্ছে তোমার নিজের উপর কনফিডেন্স কম? নিজের উপর কনফিডেন্স কম হতে পারে, এটা হচ্ছে আমার নিজস্ব পারসেপশন, যেটা আরেকজনের পারসেপশনের সাথে সেটা কখনো এক হবে না। আমার কাছে যেটা মনে হয় যে লাইফে সব কিছুরই দরকার আছে, কনফিডেন্ট হওয়া ভালো, অ্যাট দ্য সেম টাইম হিউমিলিটিটাও খুব প্রয়োজন। লাইফে অ্যারোগেন্ট হওয়া ভালো, বাট অ্যাট দ্য সেম টাইম হিউমিলিটির মিক্সটাও ভালো। ইটস লাইক এ ড্যান্স। আমি ওয়ান স্টেপ অ্যারোগেন্ট, ওয়ান স্টেপ হচ্ছে কি আমি হাম্বল, এটা খুব দরকার আছে। খামাখা অ্যারোগেন্ট হয়ে কি লাভ? লাইক ইফ আই ওয়ান্ট টু প্রুভ সামথিং যে আমি খুব ভালো মুভি বুঝি, তোমার কাছে সেটা বুঝায় খুব একটা বেশি কোনো আমার ফায়দা নাই। অ্যাট দ্য সেম টাইম আমি যদি নিজেকে আবার কারেক্ট করে রাখি যে না, ইউ নো হোয়াট, লাইক আমি আসলে কিছু না, সেটা বরং সেটাতে ফায়দা আছে, সেটাতে ফায়দা আছে। ডিপ্লোম্যাটিকলি কারেক্ট হওয়ার একটা সুবিধা আছে। বাট আমি মনে করি যে ইটস আ ডান্স বিটুইন অ্যারোগেন্স। সো যদি এখানেই যাই, শেষ পর্যন্ত তুমি কিন্তু জিনিসটা অ্যারোগেন্সের মধ্যেই রাখলা। তুমি এই যে হিউমিলিটির যে কথাটা বললা, এই হিউমিলিটি এটাও যে একটা ফেক হিউমিলিটি, এটা কিন্তু কথাতে বের হয়ে আসছে। হ্যাঁ, সো এই ফেক হিউমিলিটি কি আলটিমেটলি তোমাকে কোনো প্লে? বাট অ্যারোগেন্সটা কি, লাইক তারটাকে আমি যদি একটা পাল্টা প্রশ্ন করি, অ্যারোগেন্সটা কি ফেক অ্যারোগেন্স অথবা অ্যারোগেন্সটা হচ্ছে কি ফেক অ্যারোগেন্স? তাহলে আসলে আমরা ওই জায়গায় আসতে পারি যে মানুষ যেটা করে তার কতটুকু সে আসলে ধারণ করে আর কতটুকু হচ্ছে সে আসলে ফ্যাব্রিকেট করে। এক্স্যাক্টলি। সো মানুষ হয়তো ফ্যাব্রিকেট করে, অরিজিনালিটি বলতে সে যে আসলে বোঝায় সেটা হয়তো সে আসলে অরিজিনাল না, মানে হয়তো সে ধারণ করে না। বাট স্টিল মানে একটা হচ্ছে কনশাস ডিসিশন আর একটা হচ্ছে আনকনশাসলি করে। সো তুমি তো এটা ডিলিউশন হতে পারে। হ্যাঁ, সো তুমি তো কনশাসলি করো, যে কনশাসলি ফ্যাব্রিকেট হইতে পারে। আমি তোমাকে একটা ছোট এক্সাম্পল দিই, টোটালি এখান থেকে বৃত্তের বাইরে গিয়ে। কোনো সমস্যা নাই, তুমি বলতে থাকো। আমাদের এটা কোনো সেলিব্রিটি টক শো না যে এটার জন্য লাখ লাখ মানুষ অপেক্ষা করতেছে। নো ওয়ান নোস মি, ইটস নট গোনা গো এনিওয়্যার। হ্যাঁ, সো আমি মনে করি যে তোমার সাথে যে আমার এই যে আজকে 21 বছর পর আবার ডিসকাশনে বসলাম, হাই চান্স তোমার সাথে বাকি জীবন আমার আর দেখা হবে না, কারণ তুমি এবার বাংলাদেশ থেকে গেলে আবার আদৌ কোনোদিন আসবা কিনা ইউ নেভার নো। হ্যাঁ, সো মেবি তোমার সাথে 21 বছর পরে যে বসতেছি, 17 বছর পরে দেখা, এটাই হয়তো আমাদের বাকি জীবনের একমাত্র দেখা। সো বলতে পারো যে এই এপিসোডের দর্শক হয়তো আমি আর তুমি। তুমি বলতে থাকো, বৃত্ত বলে কিছু নাই, বলো। সো যেমন ধরো তোমার ক্যাটস আই, তুমি যেই এলিমেন্টসগুলো নিয়ে আসছো সেই এলিমেন্টস আমি থাকি, লাইক ক্যাটস আই। যারা ধরো বাইরে থাকে, ইন জেনারেল তুমি দেখবা যারা বাইরে থেকে আসে তারা খুব বাইরের অনেক ব্র্যান্ড পোশাক পরে, অনেক ব্র্যান্ড পোশাক প্রমোট করে। আমরা যারা ব্রাউন আছি যারা বাইরে থাকে তাদের মাঝে অনেক দেখবা আছে টমি হিলফিগার, তারা খুব পড়ছে, অথবা ব্যানানা রিপাবলিক খুব পড়ছে। হ্যাঁ, মানে এগুলো হচ্ছে কি জাস্ট লাইক কমন এলিমেন্টসের মাঝে একটা অংশ। আমি আমার লাইফে যত মোটামুটি শার্ট নিজে জেনে শুনে কিনেছি তার সবই হচ্ছে ক্যাটস আই। এবং সব ক্যাটস আইয়ের মাঝে হচ্ছে কি যে আমি যে বলবো যে ক্যাটস আই মেক্স দ্য বেস্ট শার্ট, তা তো নিশ্চয়ই না। অ্যাট দ্য সেম টাইম বাইরের ব্র্যান্ডগুলো যেগুলো হচ্ছে সেগুলো তো বাংলাদেশই হচ্ছে। তাহলে আমি সবসময় আমার কাজে যাচ্ছি, আমার কাজে যেখানেই যাচ্ছি আমার শার্টগুলো বেশ ভালোই কদর হয়, লোকজন জিজ্ঞেস করে লাইক হোয়াটস দিস ব্র্যান্ড, লাইক এটা কি। একবার আমার এক মিডল ইস্টার্ন একজন কলিগ সে এসে বলে হচ্ছে ক্যাটস আইয়ের যে CNE এটা কি আরবি লেখা, লাইক ইটস লাইক ইট লুকস লাইক অ্যান আলি,
আর ইউ শিয়া সো ইটস লাইক এটা একটা এক ধরনের টপিক ক্রিয়েট করে আর কি। কিন্তু আমি বলবো যে এই যে আমি ক্যাটসাই পড়ছি, কেন পড়ছি, আমি নিজেকে বুঝাই যে আমি একজন বাংলাদেশি, আমি বাংলাদেশ থেকে আসছি। সো আমার বাইরে কোনো ব্র্যান্ড প্রমোট করার আগে আমি যদি কোনো ব্র্যান্ড প্রমোট করি সেটা নিজের দেশের ব্র্যান্ড হওয়া উচিত। এটা হচ্ছে নিজেকে বুঝাই যে দিস ইজ হোয়াট আই এম ডুইং। বাট অ্যাট দ্য সেম টাইম এখানে কি তুমি কি বলবো, এখানে অ্যারোগেন্স আছে নাকি হিউমিলিটি আছে? It could be a little bit of arrogance and it could be a little bit of both. Humility হতে পারে এটা যে আমার মোটামুটি যে কোনো ব্র্যান্ড পড়ার সামর্থ্য আছে, but at the same time I'm trying to humble. I'm trying to be as humble as possible. আমি কোথাও শো অফ করার চেষ্টা করছি না। সেটার মাঝেও কিন্তু এক ধরনের হিউমিলিটি আছে। সেটা কি ফেক হিউমিলিটি? মেবি, তাই না? কারণ আমরা যেভাবে চিন্তা করি দ্য হোল থিং, আমি নিজেকে নিয়ে যা ভাবছি তা সবই কিন্তু হচ্ছে কি জাস্ট নিজস্ব একটা পারসেপশন, তাই না? পারসেপশন এবং পার্সপেক্টিভের মাঝে ডিফারেন্স আছে। লাইক ধর তোমার উপরই যে এত স্টুডিও লাইট, সেটা যে তোমার কাছে পড়ছে এবং সেটা যে তোমার কাছে পড়ে আমার কাছে আসছে, সেই জন্য আমি জানতে পারছি যে তুমি এখানে বসে আছো, তাই না? এটা ইটসেলফ ইজ আ পারসেপশন। তা আমি যেটা মনে করি যে হ্যাঁ, যে হিউমিলিটি এবং অ্যারোগেন্স ইটস এ ইমোশন মানুষের, সেটার মাঝে এক ধরনের ড্যান্স থাকবেই প্রত্যেকের, এবং পুরাটা ব্যাপারটা কি ফ্যাব্রিকেটেড হয়তো, অথবা অলমোস্ট আ লট অফ ইট ইজ বেসড অন তোমার কীভাবে তুমি গ্রো আপ করেছো, তোমার আশেপাশে এনভায়রনমেন্ট কীরকম ছিল, তোমার আশেপাশে এক্সপিরিয়েন্স কী ছিল। আলটিমেটলি উই আর অল দ্য বাই প্রোডাক্টস অফ দ্যাট। আচ্ছা, গন্তব্যে পৌঁছায় নেই না। না তুমি এক কথা বারবার বললে তো হবে না। তোমার সাথে যখন আমার কথা হয়েছিল 2003-এ, তখন তুমি হচ্ছে বলতেছিলা বুদ্ধদেব বসুর শুধুমাত্র সবিনয় নিবেদন বইটা তোমাকে মুগ্ধ করছে, বুদ্ধদেব বসুর অন্য কোনো বই তোমাকে আর টাচ করে না। এবং সবিনয় নিবেদন পরে আমি হচ্ছে বুদ্ধদেব বসু না গুহ, বসু ছিল আমার মনেও নাই, হটেবার সবিনয় নিবেদন গুহ, বসু না গুহ, নির্মলেন্দু গুহ, না বুদ্ধদেব গুহ, নির্মলেন্দু গুহ, সবিনয় নিবেদন ওটা হচ্ছে চিঠির নিয়ে বই। এবং পরবর্তীতে ওইটাই আসলে দেখলাম যে ওই হঠাৎ বৃষ্টির সিনেমাটা আসলে ওই কনসেপ্ট থেকে আসলে। সো ওই সময় তুমি বুদ্ধদেব গুহ পড়তা, বুদ্ধদেব বসুর গল্প বলছো, ইনফ্যাক্ট তুমি শীর্ষেন্দুর পার্থিব বইটারও খুব ভক্ত ছিল। কিভাবে সম্ভব? আবার নিজের বলে এটাই তোমার এগুলো সব? আচ্ছা হ্যাঁ, মানে আমার বললাম না, আমার ব্রেন তো অনেক শার্প, আমি তো কিছু ভুলি না। 4 বছর বয়স থেকে সবকিছু আমার মাথায় থাকে। তখন তোমার যে পড়াশোনা ছিল, এই যে কানাডায় যাওয়ার পরে তুমি কি আর কোনো ওই ধরনের পড়ালেখার মধ্যে ছিলা, নাকি হচ্ছে তুমি পুরোপুরি এই জাগতিক জিনিসপত্রে ডুবে পড়ছো? জাগতিক জিনিসপত্রে অনেকটা ডুবে পড়ছি। ক্যানাডা আসার আগ পর্যন্ত আমার যে বাংলাদেশের লাইফ, সেটা হচ্ছে গিয়ে ওই একটা ফেজ। ক্যানাডা যাওয়ার পর সেটা টোটালি ডিফারেন্ট ফেজ। সেটা হচ্ছে গিয়ে সময়ের দাবি। কারণ হচ্ছে ক্যানাডা যখন যাই, আমার বয়সে আমি যখন ক্যানাডা যাই, তা আমরা মোটামুটি সবার হচ্ছে গিয়ে একটা মিডল ক্লাস ফ্যামিলি থেকে বড় হওয়া, তাই না? তা আমার বয়সে কলেজের পর জাস্ট একটা মেজর ডিসিশন নেওয়া যে বাইরে চলে যাবো, এবং সেখানে গিয়ে সব কিছু আমি বাইরের মতো করে আমি সব কিছু কোপ আপ করার চেষ্টা করবো, এবং সেখানে সার্ভাইভ করা উইদাউট এনি রিলেটিভস অর এনি আদার সাপোর্ট সিস্টেম। তোমার পার্সপেক্টিভ কিন্তু টোটালি ডিফারেন্ট নাও। ওই যে নিজেকে নিয়ে যে পারসেপশন, যে কথাটা একটু আগে বলছিলাম, যে নিজেকে নিয়ে আমার যে পারসেপশন যে বাংলাদেশে আমি অনেক কিছু চিনি, বাংলাদেশে আমি একে চিনি, বাংলাদেশে ওইকে চিনি, আয়ুব বাচ্চুর উইথ লাইক অল রেসপেক্ট, আয়ুব বাচ্চু ইজ আ বিগ বস। আমি ওনার ইন্টারভিউ নেওয়ার আমার একটা ছিল, আমার স্কুলে বেশ কিছু ফ্রেন্ড, আমি, ইফাজ এবং রাইদ, আমরা ওনার স্টুডিওতে গিয়ে ওনার ইন্টারভিউ নিয়েছিলাম। ইনফ্যাক্ট দিস ইজ নট দ্য ফার্স্ট ইন্টারভিউ। দ্য ফার্স্ট ইন্টারভিউ আই হ্যাড ওয়াজ উইথ আয়ুব বাচ্চু। আমি তোমাকে এটা নিয়ে পরে ক্যামেরার বাইরে আমি দেখাবো, আমার একটা ম্যাগাজিনও ছিল। এই পার্টগুলো তুমি জানো না? হ্যাঁ, মানে এটা আলাপ হয় না। আমি তোমার সাথে এই পডকাস্টে সেই বিষয়ে আসবো, এটা আমার। আচ্ছা, বা যেটা বলতে চাচ্ছিলাম যে আমি বাংলাদেশে থাকলে মানে আমার মনে হতো যে আমি আসলে অনেককে চিনি ওই বয়সে, অ্যাট দ্য সেম টাইম ক্ষুদ্র ক্ষুদ্র পরিসরে ক্ষুদ্রভাবে আই নো আ ফ্রেন্ড হু নোজ আ ফ্রেন্ড, এভাবে অনেকের সাথে আমার খুব ভালো পরিচয় ছিল। সো বাংলাদেশে আমার নিজেকে নিজেই পারসেপশন, আমি যখন বাইরে যাই একটা ছেলে ওয়ার বেসিকলি নো বডি, আই ডোন্ট হ্যাভ এনি কানেকশন, আমার পরিচিত একটা ফ্রেন্ড পর্যন্ত নাই, নিজেকে সেখানে এস্টাবলিশ করা বা নিজেকে ওখানে গড়ে তোলা, দিস এ ডিফারেন্ট গেম। সেখানে আমি নতুন একটা পার্সপেক্টিভ, খুব কঠিন একটা পার্সপেক্টিভের মধ্যে আছে। তখন আর ওই যে নহন্যতে আর বুদ্ধদেব গুহ পড়ার সময় টু বি অনেস্টলি নাই। দেন ইটস লাইক জীবনের ধারণা কিভাবে হাউ ক্যান আই সার্ভাইভ। হ্যাঁ, বাট 4-5 বছর পরে তো নিশ্চয়ই তোমার সার্ভাইভ করার স্টাইলটা চেঞ্জ হয়ে গেছে, বিশেষ করে যখন গ্র্যাজুয়েশন চেঞ্জ হয়ে গেছে, পড়ছো, তখন তুমি নহন্যতে না পড়লেও সিডনি শেলটন, ড্যান ব্রাউনতেও পড়তে পারতা। তোমার পড়াশোনার অভ্যাসটাই তোমাদের তখন চলে গেছে। না, পড়াশোনার অভ্যাসটা চলে গেছে, কারণ যেই সময়টা পেতাম সেই সময়টা আমি মোটামুটি মানুষকে নিয়ে আমজিল করতাম। তুমি বাংলাদেশে যে কাজটা করেছো ততটা
মানে ব্যাপক পরিসরে না, বাট আমি যেটা করতাম সেটা হচ্ছে যে আমি খুব কিনলি মানুষকে অবজার্ভ করা শুরু করি, বাইরের মানুষরা কী করে, বাইরে আমার ফ্রেন্ডরা কী করে, আমার ইউনিভার্সিটি লাইফে যেভাবে যাচ্ছে। আমি মোটামুটি এখন খুব ক্লিয়ারলি বলতে পারি বাংলাদেশে আমার সম্পর্কে কী তোমার ধারণা আছে জানি না, আমি বেশ ইন্ট্রোভার্ট টাইপের একটা ছেলে, হু অলওয়েজ ট্রাই টু বি ভেরি এক্সট্রোভার্ট ইন বাংলাদেশ। আমার কলেজ পরিসরে বলা যেটি বলো, বাই নেচার আমি ভেরি ইন্ট্রোভার্ট। হ্যাঁ, সেটা তখনও ছিল। তোমার কলেজ লাইফে তোমার বন্ধু ছিল তো বাঁধন, বাঁধনের সাথে যেহেতু ড্রামস বাজাইতো, বাঁধনের সাথেই হইতো, সালমান গান গাইতো, সালমানের সাথেই করতো, আর তোমার তপুর সাথে হচ্ছে হ্যাঁ, ইভেন নাফি, হিমেল, ওদের সাথেও অত ইন্টিমেসি ছিল না। আমার মনে হয় ছিল না, আই ডোন্ট থিঙ্ক সো। আমরা বসে বসে একসাথে অনেকক্ষণ দাবা খেলতাম, তো সো সেটারও এক ধরনের সীমাবদ্ধতা আছে। হ্যাঁ, মানে তোমার ক্লোজ ফ্রেন্ড আমি এখন যদি হয় আমি বলবো যে তোমার সবচেয়ে বেশি সময় কাটছে বাঁধনের সাথে, হতে পারে, হ্যাঁ, সালমান, এই তো, আর হচ্ছে তপু, আর বাদ বাকি বেশিরভাগ তো তোমার। ইন্টারেস্টিংলি বাঁধনের সাথে আমার যোগাযোগ এখন সবচেয়ে কম মনে হয়। হিমেলের সাথে আমার বেশ ভালো যোগাযোগ আছে, কারণ সে নিজেও কানাডা চলে গেছে। হ্যাঁ, সেটা কানাডাতে অনেকই আছে, বাট সেটা মেইন না। ইটস লাইক হাউ ইউ কানেক্ট টু ডিফারেন্ট পিপল। বাট আমার মনে হয় না তোমার সাথে নাফি বা খুবাইবের যোগাযোগ আছে। খুবাইবের যোগাযোগ কখনই ইনফ্যাক্ট ছিল না, যদিও সে আমার স্কুল ফ্রেন্ড, সেটা আবার ডিফারেন্ট প্রসঙ্গ। বাট সবার সাথে সবার কানেকশন সেভাবে হয় না। হ্যাঁ, মানে বলতেছি এই প্রসঙ্গে যে তুমি যে ইন্ট্রোভার্ট, এটা তোমার সার্টিফাই করার প্রয়োজন নাই, এটা অলরেডি প্রুভেন। সার্টিফাই করার চেষ্টা করছিলাম। জিনিসটা হচ্ছে যে এটা অলরেডি প্রুভেন। আমি বাই নেচার আমি একটা ইন্ট্রোভার্ট টাইপের ছেলে, হু অলওয়েজ ট্রাই টু বি এক্সট্রোভার্ট। হ্যাঁ, দাবা না থাকলে আমার মনে হয় তোমার সাথে আমার খাতির হইতো না, হয়তো। কারণ তোমার সাথে আমার যত মেমোরি শেষ পর্যন্ত হয় নটর ডেমরে চা খাওয়া আর হচ্ছে দাবা খেলা, এর বাইরে তোমার সাথে আমি আর কোনো মেমোরি পাই না। ইনফ্যাক্ট খুব একটা বেশি না। তোমার মায়ের সাথে আমার একবার দেখা হয়েছিল হচ্ছে আমাদের এইচএসসিতে যখন বিজ্ঞান কলেজে সিট পড়লো। বলো কি? হ্যাঁ, আচ্ছা, মার সাথে দেখা হয়েছিল তোমার? হ্যাঁ, তোমার মা সাথে ওই কলেজের গেটে তোমার মাকে নিয়ে আসলে, তো আর তুমি বললা যে এ হচ্ছে আমাদের কাছে সবচেয়ে ভালো ছেলে। আচ্ছা, ওই হচ্ছে তোমার আর তোমার বড় ভাইয়ের নাম অতুল বতুল কিছু একটা ছিল। নাও আই এম সারপ্রাইজ, লাইক তুমি কি প্রথম আসলে যা দেখা হয়েছে সবার নামে কি লিখে রাখার নাকি কিছু? সে বোধহয় তখন অস্ট্রেলিয়াতে পড়তো বা যাওয়ার ইয়েতে ছিল। আচ্ছা, আমার ভাই হচ্ছে আর্কিটেক্ট, এখন আছে সিনসিনাটিতে, অস্ট্রেলিয়াতে না। একটু ভুলভাল হচ্ছে একটু। না, তোমার বড় ভাই বিদেশ ছিল তো ওই সময়, যাওয়ার প্রক্রিয়াতে ছিল। সে ছিল ব্র্যাক ইউনিভার্সিটি, আমার থেকে 4 বছর বড়, তো সো সে ছিল ব্র্যাক ইউনিভার্সিটি। হোয়াটএভার, বাট হ্যাঁ, মানে যাওয়ার প্রক্রিয়া ছিল। সো তোমার সাথে তো আমার মেমোরি তো এই কয়টাই। সেটাই যেটা বলতেছিলাম যে তুমি ইন্ট্রোভার্ট, তো এটা আগে থেকেই জানি। সো বাইরে আমি যেটা বলছিলাম যে বাইরে যাওয়ার পর যেটা হয়, দেন আই ট্রাই টু বি in a different perspective. I was forced to be in a different perspective. তো সেখানে গিয়ে নিজেকে সার্ভাইভ করার জন্য যে আমাকে তাদের মতো করে শিখতে হবে, তাদের মতো করে জানতে হবে। সেখানে শুধুমাত্র পড়াশোনা অথবা পড়াশোনার বাইরে যেটুক হ্যাং আউট লোকজনের সাথে, সেখানে সীমাবদ্ধ থাকলে হবে না। আই হ্যাভ টু গো লাইক স্নোবোর্ডিং উইথ দেম, কথা তো আমার কিন্তু মানে জোর করে আমাকে এমন কিছু জায়গায় নিজেকে রাখতে হয়েছে যেটা আমার ফোকাস পয়েন্ট অনেকটাই সরায় নেওয়া। আমি যদি সেখানে গিয়ে বসে বসে ওই যে গল্প বই পড়তাম অথবা ধরো টলস্টয় পড়ার চেষ্টা করতাম, তাহলে হয়তো আমি আমার অন্য জায়গা থেকে কিছুটা হলেও পিছিয়ে পড়তাম। আচ্ছা, তাহলে যদি এইভাবে বলি যে তুমি তো ইয়েতে গেলা, মানে কানাডায় গেলা সম্ভবত 19 বা 20-এ, মানে তোমার যখন বয়স 19 বা 20 ছিল মেবি, এর বেশি না। কানাডায় 2005 2006 হয়তো তোমার বয়স 19, আমার বয়স তখন 19। হ্যাঁ, তাহলে সেটাই দাঁড়ায় 19। সো কানাডায় যাওয়ার পরে তোমার যে পার্সোনাটা এই লাস্ট 18 বছরে তৈরি হয়েছে, এইটা কি তাহলে তোমার প্রথম 17 বছরের পার্সোনার সাথে একেবারেই ম্যাচ করে না? পার্সোনা তো সবার অ্যাকচুয়ালি সেম থাকে, তোমার পার্সপেক্টিভ চেঞ্জ হয়। তুমি একটা জায়গায় যেভাবে তুমি সার্ভাইভ করছো, আরেকটা জায়গায় তুমি সেভাবে সার্ভাইভ করবা না, রাইট? তুমি পানিতে যদি সাঁতার কাটো, তুমি ডাঙায় উঠে সাঁতার কাটার চেষ্টা করবা না। ইউ ট্রাই টু ডু সেম ডিফারেন্ট থিং, বাট তোমার যে পার্সোনালিটি সেটা তো সেম থাকবে বলে আমার ধারণা, রাইট? তুমি এখন ধরো বাংলাদেশে ঢাকায় যে মাহফুজ সিদ্দিকী, তুমি যখন তোমার দেশের বাড়িতে যাও, ইউ ডোন্ট বিকাম আ ডিফারেন্ট গাই। তোমার সার্ভাইভিং স্কিল হয়তো ডিফারেন্ট হয়। লাইক আমি যখন ক্যানাডায় থাকি, আমি যে বাট দিনের পর দিন যদি আমি গ্রামের বাড়িতেই থাকি, মেবি আমি এইখানে যেভাবে বিহেভ করি, যেভাবে চিন্তা করি, দিনের পর দিন গ্রামে থাকলে মেবি আমার চিন্তা প্রক্রিয়া, অ্যাকশন প্রভাবিত হওয়ার কথা। চিন্তা প্রক্রিয়াটা আমার মনে হয় এটা মনে হয় বা রেসপন্স, রিয়াকশন চেঞ্জ হওয়ার হয়তো কথা, কারণ তোমার সাবসেটগুলো তো সব চেঞ্জ হয়ে গেছে। আমার যেটা মনে হয়, এটা আমার নিজস্ব ধারণা, আমি এখানে কোনো ধরনের আমার কোনো আইডিয়া নেই। আরে এটা কোনো থিসিস ডিফেন্স না। আমার কাছে যেটা মনে হয় যে লাইক তোমার নিজেকে গড়ে ওঠার বা নিজের পার্সোনালিটি ডেভেলপ করার বয়স হচ্ছে কি তোমার আর্লি 15 ইয়ার্স। এরপর তোমার একটা বেস কোর হয়ে যায়। নিতান্ত যদি বাংলাদেশিদের ক্ষেত্রে এটা 20 বছর।
আচ্ছা, ইউ হ্যাভ বেটার এক্সপিরিয়েন্স। বিকজ যেটা কেন বলতেছি, কারণ আমাদের বাংলাদেশিরা যে, বিশেষ করে বাংলাদেশি ছেলেরা যেভাবে বড় হয়, কলেজ পর্যন্ত এদের বাবা মা যেভাবে স্পুন ফিডিং করে, নিজে থেকে দায়িত্ব নিতে তো করতেই দেয় না। ভার্সিটিতে গেলে তখন একটু পাখনা গজায়, কেউ কেউ হলে থাকে, তখন হচ্ছে তার একটা নতুন ডেভেলপমেন্ট হয়। ফলে 15 বা 16 বছর এটা বাইরের ছেলেপেলের ক্ষেত্রে হতে পারে, কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে আমার অবজারভেশন হচ্ছে এটা 20 বছর। আচ্ছা আচ্ছা আচ্ছা, হতে পারে, সেটা হতেই পারে, সেটাতে আমার কোনো সন্দেহ নেই। বাট লাইক 15 বছর বলো আর 20 বছর বলো, তোমার যে কোর পার্সোনালিটি যেটা ডেভেলপ করবে, তোমার মেইনলি হচ্ছে কি তোমার ফ্যামিলি থেকে আসবে। তারপর হচ্ছে কি তোমার আশেপাশে যারা পাড়া ছেলেপেলেদের সাথে যখন খেলছো, সেখান থেকে তুমি অনেক কিছু শিখতে পারবা। স্কুলের বন্ধু বান্ধব সেটা হচ্ছে একটা জিনিস, তোমার আত্মীয় স্বজন, হ্যাঁ, এটি হচ্ছে কি তোমার পার্সপেক্টিভ। এখানে তোমার একটা বাই প্রোডাক্ট হচ্ছে তুমি। এইটা এখন তুমি যেই মাছ হইছো, তোমাকে এখন গভীর জলে ফেলা হোক আর তোমাকে ওই যে পুকুরের মধ্যে ফেলা হোক, ইউ আর হোয়াট ইউ আর। খুব একটা বেশি চেঞ্জ হবে না। তোমার মুখের বুলি হয়তো চেঞ্জ হবে, কিন্তু তোমার কথার মাঝে যে আঞ্চলিকতা থেকে যাবে, সেই আঞ্চলিকতা কখনো বের হবে না। হ্যাঁ, তুমি এখন যদি নিতান্ত প্রয়োজন হয়, দেন ইউ চেঞ্জ ইউর সেলফ। লাইক তোমাকে চাকরিতে সার্ভাইভ করতে হবে। তোমাকে এখন ধরো, আমি জীবনে ঘুষ খাইনি, আমার বাবা জীবনে ঘুষ খাইনি, আমি 100% সৎ ছেলে, বা তুমি এমন একটা জায়গায় পড়ছো যে তোমাকে এখন ঘুষ খাওয়া ছাড়া কাজটা হবে না। মেবি ইউ গিভ ইট আ সেকেন্ড থট, মেবি তুমি নিজেকে নিয়ে যা ভাবছো তার থেকে বের হয়ে এসে তুমি কিছু একটা করবা। বাট সেটা হচ্ছে কি দ্য এক্সট্রিম নেচার। বাট আমার কাছে মনে হয় যে পার্সোনালিটি কখনো চেঞ্জ হয় না। আমি যখন বাইরে থেকে আসি, পার্সোনালিটি চেঞ্জ হয় না, এটার সাথে আমিও একমত। আমি তাহলে হয়তো ওয়ার্ডিং ভুল হয়েছে। আমি বলতে চাচ্ছি যে তোমাকে মনে করো, তোমার সাথে আমার লাস্ট দেখা হয়েছিল হচ্ছে ওই যে ক্যাটসাইড যে কথা বললাম, ক্যাটসাইড এশিয়ান শিল্প সংস্কৃত সভা থেকে আমি বেরোচ্ছিলাম, তুমি ক্যাটসাইড ওই দিক দিয়ে যাচ্ছিলা, তুমি বললা যে হচ্ছে কালকে চলে যাচ্ছ, মানে তুমি তো নর্থ সাউথে ভর্তি হয়েছিল টেলিকমিউনিকেশন বা এই টাইপ কিছু একটা, ওখান থেকে তুমি পরে কানাডায় চলে যাচ্ছ। সো নর্থ সাউথে ভর্তি হওয়ার ব্যাপারটা হচ্ছিল যে তুমি এক সেমিস্টার বা 2 সেমিস্টার ক্লাসও করছিলে বোধহয়। সেমিস্টার ছিল, কারণ হচ্ছে যে আমরা যখন নটরডেম থেকে বের হই, তখন যখন বাইরে অ্যাপ্লাই করি, আমার কাছে অফার লেটার চলে আসে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে কি, যেখানে একটা ইয়ার গ্যাপ থাকে, ইয়ার গ্যাপটা হচ্ছে কি যে অফার লেটার আসছে, আমি জানি আমি কোন ইউনিভার্সিটি যাব, কিন্তু তখন একটা বেঞ্চমার্ক পরীক্ষা দিতে হয়। সেটা হচ্ছে অনেকে TOEFL দেয়, অনেকে IELTS দেয়। আমার যত মনে পড়ে আমি দিছিলাম হচ্ছে TOEFL। তো TOEFL যখন দেওয়া হয়, TOEFL এর রেজাল্ট আসা পর্যন্ত ওয়েট করতে হয়, ট্রান্সক্রিপ্ট আসা পর্যন্ত ওয়েট করতে হয়, এবং উইথ দ্যাট তুমি তখন ভিসার জন্য দাঁড়াবা। ইটস এ ভেরি লেন্দি প্রসেস। ওই সময়টা তুমি কি করবা? ইটস লিটারালি 1 year আফটার ইউ হ্যাভ গিভেন ইউর এক্সাম। সবাই বুয়েটে ভর্তি হওয়ার জন্য পড়াশোনা করছে, সবাই এটার জন্য করছে। আমি তখন যেটা করতাম সেটা হচ্ছে কি, আমি জানি বাইরে চলে যাবো, আমি তুমি নর্থ সাউথে মেবি ওয়েভারও পাইছিলাম। ওয়েভার পেয়েছিলাম, হ্যাঁ। আমার ছিল ফুল ফ্রি স্কলারশিপ। এটা আমার কাছে বেশ ভালোই লাগে বলতে। আমার ওয়াইফও শি ইজ ফ্রম নর্থ সাউথ। তা আমি যখন বলি যে না, এত ভালো স্টুডেন্ট হইলা, ডাবল GPA, গোল্ডেন 5 পাইলা, আমার ফ্যামিলি মোটামুটি সবাই খুব শিক্ষিত মানুষ, হ্যাঁ, আমি মোটামুটি সবচেয়ে কম স্বল্প শিক্ষিত, তাহলে কিন্তু নর্থ সাউথে তো ফুল ফ্রি স্কলারশিপ পাইলা না। হ্যাঁ, ইটস লাইক আমার কিছু ওপেনিং লাইন থাকে, সেটা হচ্ছে এটা মাঝে একটা, হ্যাঁ, অন্য কারোর সাথে দেখা হলে বলে দিই যে ট্যালেন্ট পুলের বৃত্তি তো আর পাও নাই, হ্যাঁ, অনেক ভালো স্টুডেন্ট, বাট সেগুলো হচ্ছে কি জাস্ট ওই যে হাতিয়ার টাইপের ছোট ছোট। হ্যাঁ, মানে আমার মনে হয় ওয়েভার পাইছিলাম। হ্যাঁ, সেখানে পেয়েছিলাম। IUT-তেও মনে হয় পেয়েছিলাম। কোনো ধরনের আমাদের সিস্টেমটা একটু ডিফারেন্ট ছিল, তখন মনে হয় আমাদের এক্সাম দিতে হতো না, তখন হচ্ছে কি জাস্ট IUT-তে তো জাস্ট GPA-র ভিত্তিতে নিয়ে নিত। হ্যাঁ, তা মেইন কারণটা ছিল যে বাসায় থাকলে ছেলে বকে যাবে, তো সেটার উপর বেস করে আমার বাবা বললো যে কোথাও ঢুকে থাকা দরকার, ক্যালকুলাসগুলো একটু শিখে নেওয়া দরকার। সেই জন্য নর্থ সাউথে ঢুকা, যে আমি জানি দের ইজ নো টিউশন ফি, কোনো লাভ ছাড়া কোনো লস নেই, আমি ঢুকে যাই। দ্য লাইফ ইজ বিউটিফুল ইন আ ওয়ে, সো বিউটিফুল ইন আ ওয়ে, যেখানে তোমার পাওয়ার কোনো প্রত্যাশা নাই, যেখানে তুমি গেছো কোনো ধরনের প্রত্যাশা ছাড়া। তুমি জানো যে লাইক আফটার 2 semesters ইউর আউট অফ দ্য কান্ট্রি, এবং মোটামুটি অনেকটা শিকড় ছেড়ে বের হয়ে যাওয়া আর কি। দ্যাটস ওয়ার আই মেট দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্সন ইন মাই লাইফ, তাই না? এটা হচ্ছে কি, যে যেমন তুমি একটু আগে বললা যে কথাটা, যে এই যে তোমার সাথে দেখা হলো 21 বছর পর, এর মাঝে তো আরও অনেকবার বাংলাদেশে এসেছি। ফ্যামিলি কিছু দায়বদ্ধতা থাকে, হ্যাঁ, এখানে সেখানে যাওয়ার কিছু দায়বদ্ধতা থাকে, অবলিগেশনসের কারণে হয়তো তোমার সাথে দেখা হয়নি। এটা হতে পারে দ্য লাস্ট এপিসোড, হ্যাঁ, তোমার সাথে দেখা হওয়ার, অর হতে পারে মেবি ইটস সামথিং ডিফারেন্ট। ইউ নেভার নো ওয়্যার টু এক্সপেক্ট। মানে রাইটারদের একটা অ্যাডভান্টেজ আছে, আমরা রিয়েলিটি রিক্রিয়েট করে নিতে পারি। আচ্ছা, শিওর। মানে ধরো যে তোমার সাথে এই যে হয়তো তোমার সাথে আর ফিজিক্যালি কখনো দেখা হবে না, বাট তোমার সাথে এই যে এই আজকের এই সমস্ত আলাপ থেকে এমন কিছু এলিমেন্ট বানায় দেখা হলো, তোমার সাথে আমি আর
তোমার সাথে আসলে আমার অনেকবার অনেকে দেখা হয়ে গেছে, যেটা হয়তো তুমি জানো না। Oh wow. Sure. So, যেটা তোমার সাথে যে প্রসঙ্গ, I hope all in good terms. কোনো ধরনের না মানে আমি যাকে গালি দেই না তার সাথে আসলে খাতিরও করি না। সো আমার কাছে গালি দেওয়া খুব ইম্পর্টেন্ট জিনিস। Sure. সো যে প্রসঙ্গে বলতেছিলাম যে তোমার সাথে তো ওই যে ক্যাশসারগুলিতে দেখা হলো, এরপরে তুমি কানাডায় গিয়ে আবার একবার দেশে আসছিলে, তখন তোমার সাথে আমার ওই মানে শেরে বাংলা হলে তুমি আর দুপু আসছিলে আমার সেটা ছিল 2006 মনে হয়, ফার্স্ট 8 মাস পর যেটা হয় যে আমরা বাংলাদেশে আসার জন্য পাগল হয়ে গেছিলাম। তুমি বাংলাদেশ একবার আসছিলা, তখন তুমি হচ্ছে আমার হলে আসছিলা। হ্যাঁ। সো তখন আমি তোমাকে যেভাবে দেখছি, এরপরে তো তোমাকে আর কখনো দেখেই না, ইনফ্যাক্ট আর কখনো দেখা হয়নি। আমি পার্সোনাল না বলে যদি বলি যে তখন তোমার জীবন সম্পর্কে যেভাবে চিন্তা ভাবনা, তখন তোমাকে কিভাবে দেখতাম, তুমি হচ্ছে মিউজিক লাভার একটা ছেলে, বন্ধুদের সাথে ফান করো, বাট তোমার বন্ধু খুব লিমিটেড, আর হচ্ছে কোনো কিছু নিয়ে খুব সিরিয়াস কমেন্ট করো না, খুব ফানি স্টাইলে কমেন্ট করার চেষ্টা করো, ওটা বুঝে নিতে হয়, মানে উইটি টাইপ কথাবার্তা বলো। সেই যে তোমার যে এই ক্যারেক্টারিস্টিক্স তোমাকে যেভাবে দেখতাম, এরপরে ধরো এই যে এই 21 বছরে তোমার 18 বছরে তোমার যে ক্যারেক্টার, সেইখানে তুমি আসলে মৌলিক কোন কোন জায়গায় চেঞ্জ আসছে? এটা তো আমার জন্য বলা খুব ডিফিকাল্ট, কারণ হচ্ছে গিয়ে তোমার বেস লাইন হচ্ছে গিয়ে আমি আগে 21 বছর আগে তোমার পারসেপশনে কি ছিলাম, আমি তো আমার নিজস্ব পারসেপশনের সাথে কখনো অ্যালাইনড হবে না। আর সেই বেস লাইনের এগেইনস্টে আমি এখন আজকে কোথায়, এটার সবচেয়ে ভালো বলতে পারবো হচ্ছে তুমি। ওকে, তাহলে ওই তিনটা যে কয়েকটা ক্যাটাগরি আমি ওখানেই বলি। তুমি এখন তোমার মিউজিক, মানে এখন তোমার লাইফে মিউজিক কোথায় আছে সেটা বলো আমাকে। আগে যে ধরনের মিউজিক শুনতাম, এখন ডেফিনেটলি সেই ধরনের মিউজিক শুনি না। সো দের ইজ এ চেঞ্জ ইন টেস্ট। আমি যেরকম আগে অনেক লিরিক নির্ভর গান শুনতাম, লিরিক আমাকে খুব শক্তিশালী একটা জায়গা ছিল কানেক্ট করার। এখন আমি গান শুনি হচ্ছে গিয়ে যেগুলোতে কোনো লিরিক নাই, like instrumental music, or not really instrumental, it's like expressive music, like Hans Zimmer. So বিশাল চেঞ্জ আমি বলবো। আগে মিউজিক নিয়ে আমার যত আইডিয়া ছিল, যত আমি মিউজিক নিয়ে চিন্তা ভাবনা করতে পছন্দ করতাম, বা মুভি নিয়ে যত চিন্তা ভাবনা করতে পছন্দ করতাম, আমার কাছে সেগুলো অনেকটুকুই এখন অনেকটা মিনিংলেস মনে হয়। আমার কাছে মনে হয় সেটা যে মানে কি জানি একটা মানুষের কথা আছে, বানখিলতা। হ্যাঁ, তো সেটার প্রতি আমার আবেদন কমে গেছে কিছুটা, বাট অ্যাট দ্য সেম টাইম খুব কমে নাই, কারণ আমি নিজেও মিউজিক বানাই। So it's a weird messy situation. কিন্তু আমি বলবো যে আগে যা ছিলাম তার থেকে খুব একটা বেশি ডিফারেন্ট নাই আমার কাছে মনে হয়। যেমন তুমি বলা, তুমি যেসব লাইনগুলো নিয়ে আসছো, আমি নিজেকে নিয়ে যা বলতাম যে আমি সব কিছু মোটামুটি অল্প অল্প পারি, কিন্তু কোনো কিছুই বলার মতো যে আমি এটা করি সেটা আমি বলতে পারবো না, বিকজ আই অ্যাকচুয়ালি ডোন্ট ডু এনিথিং। তা আমি মনে করি সেই জায়গাতে আমি আজকে সেম। ওকে, আর একটা তো মিউজিকেরটা গেল, ইন্টারাকশন। তুমি সাধারণত কনভারসেশন স্টার্ট করতে না, মানে তোমার কেউ প্রশ্ন করলে বা কথা শুরু করলে তারপর স্টার্ট করতে। সো এখন তোমার কনভারসেশন স্টাইল কি? আই ডোন্ট নো, কেউ কথা না বলতে চাইলে তার সাথে কথা বলাটা তো কাউকে না কাউকে স্টার্ট করতে হবে। আই থিঙ্ক আমি মনে করি যে কথা বলতে চায় না তার সাথে কথা বলার তোমার যেই আবেদন থাকবে অ্যাজ এ রাইটার অথবা অ্যাজ এ ক্রিয়েটার, আমার সেই আবেদনটা হয়তো থাকবে না। সেটা তো র্যান্ডম পিপলের ক্ষেত্রে। আমি বলতেছি যে পাশাপাশি বসায় থাকার ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে সাধারণত কনভারসেশন তোমার সাথে, তোমরা কেউ কথা বলানো শুরু করলে তখন তুমি অনেক কথা বলতে, বাট নিশ্চয়ই সাধারণত মনে হয় সেরকমই আছে। আই ডোন্ট নো, আমি এভাবে চিন্তা করি না নিজেকে নিয়ে। অন্য মানুষকে নিয়ে যেভাবে চিন্তা করা হয়, নিজেকে নিয়ে অতটা বেশি চিন্তা করা হয় না। সো মেবি এখনো সেখানে সেম। সো ওই সময়ও তোমার কাছে কোনো কিছুকেই খুব বিশাল কিছু মনে হতো না, আবার কোনো কিছুকে হচ্ছে খুব ফেলানা কিছুও মনে হতো না। এক্স্যাক্টলি সেম। এখনো কি ওটাই আছো? আমার কখনোই কোনো কিছুকে বিশাল কিছু মনে হয় না, বাট অ্যাট দ্য সেম টাইম আমি মনে করি প্রত্যেকটা জিনিসের বিশাল অবদান আছে বা বিশাল সিগনিফিকেন্স আছে। অবদান বলে ভুল হবে। ওকে, তাহলে নাও কাম টু দ্য ক্রিটিক্যাল কোশ্চেন। তাহলে এই 21 বছর তোমার জীবন আসলে কি ভ্যালু অ্যাড করলো? তুমি যদি এই কানাডায় যাওয়ার পথে বিমান দুর্ঘটনায় মারা যেতা, তাহলে আসলে কি এমন মিস করতা তুমি? এই 21 বছর তো তোমার জীবনে তাহলে ভ্যালু অ্যাড করছে কোথায়, সেটা আমাকে একটু বলো। হয়তো করেনি। তাহলে এই শরীর বয়ে বেড়ানোর ভ্যালু ডেফিনেশনটাও তো হচ্ছে গিয়ে এটা ফ্যান্টাস্টিক একটা কোয়েশ্চেন, যে কোয়েশ্চেনটার অ্যান্সার আমার কাছে নাই। এটা ইন জেনারেল কারো কাছে এই প্রশ্নটার অ্যান্সার নাই, বাট এই জিনিসটা নিয়ে ভাবে মানুষজন কম। সো নট সেইভাবে না, বাট আমি নিজে যেটা খোঁজার চেষ্টা করছি আমার ভ্যালু কোথায় লাইফে, বা যে প্রত্যেকটা মানুষ যেটা চিন্তা করেছে তার নিজস্ব ভ্যালু কোথায়। 21 বছর আমার লাইফে কি ভ্যালু অ্যাড করেছে, হয়তো আমাকে ভিন্ন ভিন্ন পার্সপেক্টিভ দিয়েছে। আমার নিজস্ব যে কথাটা আগে বললাম, আমার নিজেকে নিয়ে যে পারসেপশন ছিল সেটা হয়তো আমি 21 বছরের পার্সপেক্টিভে
চেঞ্জ করেছি। পারসেপশন আর পার্সপেক্টিভের মাঝে একটা ডিফারেন্স আছে। হ্যাঁ, এটা একটু আগে আমার নিজেকে নিয়ে যে এক ধরনের সাবজেক্টিভ অপিনিয়ন ছিল, হ্যাঁ, বা আমি আশেপাশের জগৎকে নিয়ে যে সাবজেক্টিভ অপিনিয়ন ছিল, হ্যাঁ, সেখানে আমি অবজেক্টিভ ফ্যাক্ট খোঁজার চেষ্টা করেছি। হয়তো ইট ডাজন্ট হ্যাজ টু এন্ড আপ ইন আ ডিফারেন্ট অপিনিয়ন। আমি নিজে আগে যা ভাবতাম সেটা থেকে ভিন্ন মতবাদ পাওয়ার প্রয়োজন নাই, তাই না? সূর্য উপরে উঠে সূর্য অস্ত যায়, রাইট? ইটস আ ফ্যাক্ট। বা তুমি সূর্যকে দেবতা ভেবে উপরে তাকাচ্ছ নাকি সূর্যকে একটা স্টার হিসাবে উপরে তাকাচ্ছ, দ্যাটস দ্য ডিফারেন্স। এখন যখন বুঝলা যে না, সূর্য আসলে কোনো দেবতা না, সূর্য একটা স্টার, ইট ডাজন্ট মিন যে তোমার লাইফে আর কোনো ভ্যালু অ্যাড করে নাই। ইউ লুক অ্যাট ইট ফ্রম এ ডিফারেন্ট অ্যাঙ্গেল, সেটাই হয়তো ভ্যালু। আচ্ছা, সো তুমি শুরুর দিকে একটা এক্সপিরিয়েন্সের কথা বলতেছিলা যেটা আসলে আমার নলেজে ছিল না। এই যে আয়ুব বাচ্চুর ইন্টারভিউ করছিলা, আয়ুব বাচ্চুর ইন্টারভিউ কেন করছিলা, বা এর ব্যাকগ্রাউন্ড কি আসলে? আয়ুব বাচ্চুর ইন্টারভিউটা ছিল হচ্ছে কি আমাদের স্কুল লাইফে একটা জাস্ট আমাদের একটা এক্সপেরিমেন্টাল একটা ভেঞ্চার, যেটা হচ্ছে কি যে একটা ম্যাগাজিন বের করবে। ম্যাগাজিনটার নাম ছিল হচ্ছে দৃপ্ত। আমাদের স্কুলের ক্লাস 7 না 8-এ পড়ে, আমার ঠিক পড়ে নেই, ক্লাস 7 মনে হয় খুব সম্ভবত হবে। আমাদের 54 আমাদের হচ্ছে ক্লাসমেটস, তা আমরা সবাই মিলে ঠিক করলাম যে আমাদের একটা ক্লাসের একটা ম্যাগাজিন করা উচিত, এবং সেটা ওয়ান এডিশন এবং ওয়ান সংখ্যা, এর বাইরে কিছু হবে না। তো সবাই মিলে এখানে লেখা জমা পড়ছে, আমরা জাস্ট বলে ফেললাম, অ্যানাউন্স করে ফেললাম যে আমরা একটা ম্যাগাজিন ছাপতে যাচ্ছি। টিচাররা খুব খেয়ে ফেললো যে না, খুবই ভালো, এই বয়সের ছেলেপেলেরা এগুলো করে না। তো আমরা দেখলাম যে লেখা পড়ছি কিন্তু জিনিসটাকে কীভাবে বানাবো, আমরা দৌড়াদৌড়ি শুরু করলাম স্পন্সরদের কাছে। তা ভিন্ন ভিন্ন স্পন্সরদের কাছ থেকে আমরা বেশ বড় রকমের সাপোর্ট পেলাম। আমরা পাবলিকেশনস অফিসে গিয়ে বসে থাকতাম, লেখাগুলো কীভাবে সাজানো যাবে, তা আমরা আরও ক্রিয়েটিভ কন্টেন্ট কীভাবে বানানো যায়। নিজেদের লেখা তো আছেই, নিজেদের গল্প, উপন্যাস, সেগুলো তো আছেই। তা আমরা ভাবলাম যে ইন্টারভিউ হচ্ছে খুব আলোচিত একটা ব্যাপার। তা আমরা আমাদের এক ফ্রেন্ড চলে গেলো হচ্ছে হানিফ সংকেতের বাসায়, তার কাছ থেকে ইন্টারভিউ নিয়ে আসলো, পুরো অডিও ইন্টারভিউ, সেটাকে নিয়ে আমরা বসে বসে পুরো জিনিসটাকে লিখে ফেললাম। আমরা বেশ কয়েকজন ফ্রেন্ড মিলে চলে গেলাম হচ্ছে আয়ুব বাচ্চুর স্টুডিওতে, তো যে ওনার যে রেকর্ডিং স্টুডিওর সময়, তো সেই সময়কার ওনার রেকর্ডিং স্টুডিওতে বসে ওনার ইন্টারভিউতে নেওয়া। তা এটা সেই সুবাদী ইন্টারভিউটা আমাদের ম্যাগাজিনের জন্য। কিন্তু এই যে হানিফ সংকেত বলো বা আয়ুব বাচ্চু বলো, ওনারা তো মানে বেশ সেলিব্রিটি ছিল সেই সময়। তো তোমরা তো কয়েকটা বাচ্চা ছেলে, তোমাদেরকে তারা আসলে ইন্টারভিউ দিছে কেন? ইটস অল অ্যাবাউট লাইক ইউ নো আ ফ্রেন্ড হু নোজ আ ফ্রেন্ড। তোমার একজন বন্ধু থাকবে, সেই বন্ধুর আরেকজন পরিচিত বন্ধু থাকবে। আমাদের মাঝখানে একজন খুব ভালো বন্ধু ছিল, এবং তার নাম না নিলেই হয় না, সে হচ্ছে ইফাজ। তার কানেকশনস খুব ভালো ছিল, এবং সে যে কাজে লেগে থাকতো সেই কাজটা সে সবসময় শেষ করার চেষ্টা করতো। তার এখনকার স্ট্যাটাস কি সেটা খোঁজ নিয়ে দেখতে হবে। হ্যাঁ, আমার ম্যাক্সিমাম ফ্রেন্ডস হচ্ছে কি লাইক দে আর ইদার MIA, অথবা তাদেরকে খুঁজে পাওয়া যাবে না। কলেজ লাইফে তুমি যাদের কথা বললা, আমার সবচেয়ে ভালো বন্ধুটা যে ছিল, তুমি ইউ ডোন্ট নো হিম, বাট সে হচ্ছে জাভেদ। জাভেদকে কি মানে আমাদের গ্রুপেরই, গ্রুপ 7, হ্যাঁ 140 রোল নম্বর, আমাদের কলামে এসে বসতো। মির্জাপুর ক্যাডেটের খুব ভালো দাবা খেলতো। জাভেদের সাথে আমার বুয়েটে একবার দেখা হয়েছিল, সে আমাকে চিনতে পারে না। তাই? হ্যাঁ, অথবা চিনার চেষ্টা করে। আই ডোন্ট নো। না, আমি জাভেদকে বললাম নরডেমে তুমি আমি একই গ্রুপে ছিলাম, আমরা একসাথে দাবা খেলতাম, বলে ঠিক চিনতে পারতেছি না। আমার সবচেয়ে ভালো ফ্রেন্ডগুলা ঠিক এই লেভেলেরই। মানে এখন কোথায়, অস্ট্রেলিয়া আছে না কোথায় আছে? নোবডি নোস। আমি জানি না, আমি অনেক খোঁজার চেষ্টা করেছি জাভেদকে, জাভেদের খবর কেউ জানে না। জাভেদ তো সুন্দর গ্রাফ আঁকতো, ওর হাতে লেখা খুব ভালো ছিল, এই সেশনালের গ্রাফগুলো ছেলেমেয়েকে করে দিত, ভালো ছিল। হ্যাঁ, জাভেদের সাথে লাস্ট যখন কথা হয়, সে হচ্ছে গিয়ে, আমি তখন ক্যালগারিতে, ওর নম্বর 140 ছিল, এই ব্যাপারে আমি শিওর। আচ্ছা, আমার মেমোরি খুব কম। ও তখন হাওয়াইতে দিনকাল কাটাচ্ছে। তা হাওয়াইতে কি করিস জিজ্ঞেস করলাম, তো বলে হচ্ছে গিয়ে কোন এক মহিলার গার্ডেনিং এর কাজ করে। That's the type of character he has. সে কারো গার্ডেনিং এর কাজ করে দিচ্ছে, সেই বিনিময়ে সে থাকতে খাইতে পায় সেখানে, যেখানে ছেলেটা হচ্ছে প্রচণ্ড, আমার দেখা লাইক ওয়ান অফ দ্য স্মার্টেস্ট অ্যান্ড শার্পেস্ট গাই আমার ব্যাচে। সে হচ্ছে জাভেদ। তার এখনকার খবর কেউ জানে না। লাস্ট যেই ওর সাথে আমার কথা হচ্ছিল, সে হচ্ছে গিয়ে ট্রেনিং নেওয়ার চিন্তা করছে হিমালয়ের যে বেস ক্যাম্প, সেই বেস ক্যাম্প পর্যন্ত যাওয়া যায় কিনা সেটা নিয়ে তার চিন্তা ভাবনা চলছিল, যে হি ইজ গোইং টু অ্যাট লিস্ট অ্যাটেম্প্ট টু গো টু আ বেস ক্যাম্প। হ্যাঁ, মানে জাভেদকে আমার বেশ ভালো লাগতো, ওর সেন্স অফ হিউমার খুব ভালো ছিল। হ্যাঁ, ওর সাথে আর একটা ছেলে ছিল তমাল। হ্যাঁ, আর একটা ছিল নাবিল।
নাবিল তো মানে ওর মতো এত মিশুক ছেলে আমি এত বেশি সেন্স অফ হিউমার আমার জানা নাই আর কি। ও মেবি মেডিকেলে ভর্তি হয়েছিল। সো তোমার যে লাইনটা ছিল যে আমি হয়তো পারি না সালমানের মতো গান গাইতে, সেখানে একটা লাইন লিখে দেওয়া যেত যে আমি পারি না নাবিলের মতো সবাইকে হাসাতে। নাবিলের ওই লাইনটা কিন্তু লিখছিলাম হ্যাঁ, নাবিলের মতো গল্প করতে। হ্যাঁ ইটস লাইক হি ইজ আ ফ্যান্টাস্টিক। হ্যাঁ মানে আমার ধারণা নাবিল বাংলাদেশে আছে এবং কোনো না কোনো ভাবে তাকে ওর সাথেও আমার যোগাযোগ নাই। ইনফ্যাক্ট আমার সাথে আমার যতগুলো ভালো ফ্রেন্ড ছিল নাবিলের কাজিন হচ্ছে মীর সাব্বির, এই যে অ্যাক্টিং করতো। আচ্ছা ইনফ্যাক্ট নাবিলের সাথে আমার অনেক বছর আগে একবার ফেসবুকে চ্যাট হয়েছিল। ও লাইফ কতটা স্মল দেখো। তা আমরা আয়ুব বাচ্চুকে নিয়ে এত কথা বলছি, আমাদের কথার প্রেক্ষিতেই বলি হচ্ছে আয়ুব বাচ্চু হচ্ছে গিয়ে নাবিলের আপন খালু। আচ্ছা, সেটা আমি অনেক পরে গিয়ে জানতে পারি, অনেক পরে গিয়ে। হি ইজ লাইক অ্যাকচুয়াল নেফিউ অফ আয়ুব বাচ্চু। সেটা আমি নটরডেমের দুইটা ছেলেকে খুব মিস করি। একটা হচ্ছে এই নাবিল, আর একটা ছেলে ছিল তুমি ওকে মনে করতে পারো, আমি শিওর না, বাট এই ছেলেটার ব্যাপারে কিউরিওসিটি ছিল, বাট সে বায়োলজি গ্রুপে থাকার কারণে কোনো কথা হয় নাই। তামাম নামে একটা ছেলে ছিল, হ্যাঁ গভর্নমেন্ট লেভেল। হ্যাঁ সে মানে তার সাথে তোমার অনেক ভালো সম্পর্ক ছিল? না মানে কোনোদিন কথাই হয় নাই। আচ্ছা ও কিন্তু তাহলে মিস করো কেন? মানে ওই ছেলেটার ব্যাপারে আমার জানার আগ্রহ ছিল। আচ্ছা, ওর হাঁটা চলা, বডি ল্যাঙ্গুয়েজ মনে হচ্ছে ছেলেটা ক্যারেক্টার ম্যাটেরিয়াল। হ্যাঁ মানে একে নিয়ে কাজ করা যায়, বাট কোনোদিন কথা হয় নাই। কথা বলে ফেলো, কই আছে তাও তো জানি না। আচ্ছা, আই ক্যান হুক ইউ আপ, লাইক তোমার সাথে কানেকশন করাই দিতে পারি মনে হয়। তুমি তামামকে কোথায় খুঁজে পাবা? ফেসবুক ওয়ার্ল্ড, মেসেঞ্জার ওয়ার্ল্ড। হ্যাঁ মানে আমি আনলেস ইউ আর জাভেদ, হ্যাঁ তোমাকে খুঁজে পাওয়া সম্ভব। মানে আমি তো আমার কথা ভুলেও গেছিলাম, তুমি জাভেদের কথা বললে পরে আমার কাছে এই জিনিসটা খুব। সো তামাম ছেলেটা খুব মানে আমার ওই ছেলেটা ওই বয়সে খুব মনে হইতো যে ছেলেটার ক্যারেক্টার হওয়ার ম্যাটেরিয়াল আছে। ও ইয়েতে ভর্তি হয়েছিল, আইবিএতে ভর্তি হয়েছিল, এরপর আর কোনো ট্রেস জানি না। আমার সাথে তামামের খুব একটা বেশি যে সখ্যতা ছিল তাও। বাট তুমি কি তাকে চিনতে পারছো? গভর্নমেন্ট লেভেল ছিল মোটামুটি, হ্যাঁ ওই দিকে বসতো, ওই বায়োলজি। আমার মনে পড়ছে আমার নটরডেমে, টু বি অনেস্ট, লাইক আমার কলেজ লাইফের পুরো জিনিসটা একটা মানে ভেগ একটা ফগের মতো। আমার অনেক কিছুই মনে নেই, আবার অনেক কিছু অনেক ডিটেলস মনে আছে। আর সেই সময় আমার মাইন্ড এতটা জায়গায়, 10টা জায়গায়। তোমাকে কি এটা বলছিলাম যে আমি রীতা জোসেফিন ম্যাডামকে 70টা চিঠি লিখছিলাম? ভাগ্যিস বলো নাই, তাহলে তোমার সাথে দাওয়া খাওয়া হইতো না। উনি কি আমাদের টিচার ছিল না? ইংলিশ নিত। কেন এই কাজ করছো কেন? সে তো আর অন্য পেছাল। সো আর ফ্রেন্ড নিয়ে আরেকটা জিনিস বলি, হচ্ছে আমার স্কুলের আরেকটা সবচেয়ে খুব ভালো ফ্রেন্ড, যার ইম্প্যাক্ট আমার লাইফে অনেক। ও হচ্ছে গিয়ে রাইদ। এই ছেলেকেও এখন কেউ খুঁজে পায় না। আমার অলমোস্ট লাইক আমার যতগুলো ভালো ফ্রেন্ড ছিল। আরেকটা ছেলে ছিল না অয়ন, অনেক লম্বা একটা ছেলে, গ্রুপে 8-এ পড়তো। সেও তো তোমাদের স্কুলে? আমাদের স্কুল থেকে আসছিল, কিন্তু সবার সাথে তো তোমার ধরো সেই কানেকশনস হয় না, বা তুমি দ্য লাইক মাইন্ডেড ফোকস বলে একটা ব্যাপার আছে। অনেকে হয়তো ভালো ছেলে, প্রচন্ড ভালো ছেলে, বাট দে আর নট থিঙ্কিং দ্য সেম ওয়েভ লেংথ। তার সাথে তোমার সেই কানেকশনটা হবে না কখনো। তোমার লাইফে তারাই ইম্প্যাক্ট ফেলবে কোনো না কোনো ওয়েতে, তারা সেম ওয়েভ লেংথে বিচরণ করছে। এটা ছাড়া তোমার সাথে মনে রাখার কোনো আসলে তো কারণ নাই। আমাদের নটরডেমে কয়জন স্টুডেন্ট আমাদের গ্রুপ 7-এ জানো? 169। হোলি ক্র্যাপ, আমি 10 জনের বেশি নাম বলতে পারবো না। আরেকটা ছেলে ছিল আরাফাত, ওর সেন্স অফ হিউমারও খুব ভালো ছিল। হতে পারে ও স্টেটের ছিল, তুমি ভুলে গেছো মেবি। হতে পারে, হয়তো নাম বলেছিল। এখন আর কারো নাম জিজ্ঞেস করে না, ইটস লাইক ইটস এ প্রবলেম। কেউ এসে মুশফিক কারো নাম ছিল না তুমি এই সবগুলা বলা হচ্ছে জাভেদ বলার কারণে, কারণ জাভেদ হচ্ছে ওই বেল্টটাতে বসতো। জাভেদের ব্যাপারে আমি খুব ভালো মতো নজরে রাখছিলাম। জাভেদ ছিল, রাজেন্দ্র ছিল। ব্যাপার হচ্ছে গিয়েছে রাজেন্দ্র তো রেসিডেন্সিয়াল স্টুডেন্ট ছিল মেবি, বা বিএফ সাহেব, এই দুটার কোনো একটা। রাজেন্দ্রর সাথে আমার খুব ভালো খাতির ছিল। আমার ঠিক মনে পড়ছে না। জাভেদ আর রাজেন্দ্র এরা দুইজনই আবার নর্থ সাউথে। আমি যখন নর্থ সাউথে আসি ওই ফুল স্কলারশিপ নিয়ে, এই দুইটাও কিন্তু সেম প্রোডাক্ট। তারা এই দুজন আর নর্থ সাউথে আসে হচ্ছে গিয়ে ফুল স্কলারশিপ নিয়ে, এবং তারা আমার সাথেই সেম জায়গায় পড়াশোনা করতে আসে। এবং খুবই অদ্ভুত ব্যাপার সে হচ্ছে আমাদের 3 জনের সবচেয়ে কমন ফ্রেন্ড একদম। ওরা যখন ছোটবেলা পড়তো, ওরা পড়তো হচ্ছে গিয়ে শহীদ আনোয়ার স্কুলে। পরবর্তীতে কোথায় পড়ছে আমার জানা নেই। তো শহীদ আনোয়ারাতে তো ওদের কমন ফ্রেন্ড যে ছিল, দে অ্যাকচুয়ালি রাজেন্দ্র ইন্ট্রোডিউস মি টু মাই ওয়াইফ অর মাই দেন ফিয়ান্সে অর লাইক ফিউচার ওয়াইফ অর সামথিং। আমার লাইফের দ্য মোস্ট ইম্পর্টেন্ট মোমেন্ট ইন মাই লাইফ। আমার ফ্যামিলি পরে, আমার মার পরে সে হচ্ছে গিয়ে আমার ওয়াইফ। তো যার সাথে সেই পরিচয় করা দেয়। তো আমি এই জন্য বলছি যে লাইফ যে খুব অদ্ভুত জায়গায় অদ্ভুতভাবে মোড় নেয়, ইউ হ্যাভ নো ক্লু। না আমি এটা ফিল করি, বিকজ
যেহেতু আমি অনেক অনেক মানুষের গল্প শুনি, ফলে আমি এই ক্লুগুলার আমি একটা ফর্মুলা খুঁজে পাই বা খুঁজে পাই যে জিনিসগুলো এইভাবেই হয়। অনেক মানুষের গল্প শুনে নিয়ে আমার একটা প্রশ্ন না করলেই নাই। বলো কি জানো? আমি যদিও জানি এটা হচ্ছে কি লাইক তোমার পডকাস্টে সাধারণত তুমি প্রশ্ন করো। না আমার পডকাস্টে অনেকেই আমার অনেক প্রশ্ন করে, এটা কোনো ব্যাপার না। বলো তুমি। এটা হচ্ছে কি জাস্ট আমি এটা আমি না জিজ্ঞেস করলে হবে না আর কি। বলো। তা তোমার যে এই যে এত মানুষের তুমি ইন্টারভিউ নিয়েছো, কলেজে থাকতে কত মানুষ বললা? তোমার সাথে যখন পরিচয় হয়েছিল তখন তো আমার 17 বছর, তখন কত 1000-1200? আচ্ছা 1000-1200, এর বেশি হবে 1000-এর উপরে। 1000-এর উপরে এটা শিওর, 1200-এর বেশি হবে না মেবি। এখন পর্যন্ত তোমার হোয়াটস ইওর হেড কাউন্ট? 60,000 প্লাস হবে। আচ্ছা 60,000 প্লাস। 60 না 16, 16,000 আর কি। ইকুয়ালি সিগনিফিকেন্ট, লাইক আমার কাছে মনে হয় 16 তো এক না, 100-র পরে আমার কাছে মনে হয় এনি নাম্বার ইজ লাইক ভেরি ভেরি সিগনিফিক্যান্ট। এই যে এতগুলো মানুষের সাথে কথা বলা, দে আর কামিং ফ্রম ডিফারেন্ট ওয়ার্কস অফ দেয়ার লাইফ, প্রত্যেকের সাথে যে কথা বলা, তুমি যদি এই প্রশ্ন নাও করো বা এই প্রশ্ন দিকে ধাঁচে যদি নাও যাও, তোমার সবচেয়ে একটা কমন জেনারেলাইজড অপিনিয়ন তো তৈরি হওয়ার কথা মানুষ সম্পর্কে বা ভিন্ন ভিন্ন মানুষ সম্পর্কে, তারা লাইফে কি চায়, কোথায় যাচ্ছে। তোমার সেটাও যদি বাদ দাও, তোমার জেনারেলাইজড অপিনিয়ন কি বা কি তুমি নিজে অনুধাবন করতে পারছো, যেটা ধরো তোমার মনে হয় যে অ্যাভারেজ যারা তোমার মতো এই বিশ্লেষণধর্মী পার্সপেক্টিভ রেখে আগায় নাই, তারা হয়তো জানে না। দেয়ার হ্যাজ টু বি সামথিং। এইটা না বলে বরং আমি তোমার এইভাবে বলি যে আমি যখন কারোর সাথে গল্প করি, আমার অবজেক্টিভটা কি থাকে, মানে আমি আসলে তার সাথে গল্প থেকে কোন জিনিসটা খুঁজে বের করার চেষ্টা করি। হতে পারে সেটা হচ্ছে তোমার ক্রিয়েটিভ রাইটিং এর ক্যারেক্টার বিল্ডিং, সেটা তো ডেফিনেটলি। কিন্তু আমি আসলে খুঁজিটা হচ্ছে যে আমি মনে করো এই যে তুমি মুশফিক যে আজকে মুশফিক হয়েছো, তোমার লাইফের সেই ডিসাইডিং মোমেন্টটা কোনটা ছিল, ডিফাইনিং মোমেন্টটা কি ছিল। সো আমি অসংখ্য প্রশ্ন করে 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 একটা ওই মানুষটার ডিফাইনিং মোমেন্ট খোঁজার চেষ্টা করি। লাইক আমি যদি আমার ইন্টারভিউ করতাম, সো আমার লাইফে ডিফাইনিং মানে আমার লাইফটা আসলে কি, আমার লাইফ হচ্ছে আমি রাইটারই হইতে চাই বেসিক্যালি। এখন রাইটার হওয়ার জন্য বাদ বাকি যা কিছু করি সব আসলে রাইটার হওয়ার জন্য। সো আমি যে রাইটার হইতে চাই, আমার লাইফের আসলে ডিফাইনিং মোমেন্ট কোনটা ছিল। সো আমি আসলে আমাকে প্রশ্ন করে 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 আমি সেই মোমেন্টটা পিন পয়েন্ট করব, যে মোমেন্টটাতে ডিফাইন হয়েছে যে আমি এই হিমালয় হইতে চাই। সো বেসিক্যালি আমার কারোর সাথে ইন্টারভিউয়ের জার্নিটা থাকে তার লাইফের ডিফাইনিং মোমেন্টটা খুঁজে বের করা। এবং এইখানে আমি দেখলাম যে খুব মানে অধিকাংশ মানুষের ডিফাইনিং মোমেন্টগুলো সে আসলে জানেই না, এবং এত ইনসিগনিফিকেন্ট সে টেরও পায় না যে এটা তার লাইফের ডিফাইনিং মোমেন্ট। সো এটা থাকে আমার বেসিক ইনকোয়ারি। আচ্ছা, আর একটা জিনিস হচ্ছে যে প্রত্যেকটা মানুষের ডিলেমা থাকে, তাই না, টু ডু আর নট টু ডু। সো আমি বোঝার চেষ্টা করি যে সে তার আসলে ডিলেমাগুলো কীভাবে ডিল করে। সো তুমি যদি বলো যে আমার এই ইন্টারভিউয়ের বেসিক জিনিসটা কি, এই দুটা জিনিস নিয়ে আমি অনেক বেশি নাচার করি। আমি একটা সময় ভাবতাম যে আমি মানুষের ইন্টারভিউ করে আসলে মানুষকে বোঝার জন্য, এটা যেটা হয় কোর ব্যাংক থাকলে যেটা হয়। সো তখন আমার মধ্যে খুব অ্যারোগেন্স ছিল যে আমি মানুষকে খুব ভালো বুঝি। কিন্তু যখন আস্তে আস্তে আমি অনেক ইন্টারভিউ নেওয়া শুরু করলাম, তখন আমি ফিল করলাম যে আসলে আমি মানুষের ইমোশন ধরতে পারি না, একেবারেই ধরতে পারি না। আর মানুষের ইমোশন না ধরতে পারলে মানুষকে বোঝাও যায় না। সো মানুষ যখন কারোর সাথে গল্প বলে, মানুষ আসলে যা বলে বেশিরভাগ সে পারফর্ম করে। কারণ যে সে যার সাথে গল্প বলতেছে সে আসলে তার প্রতি সেই ওপেন আপটা হয় না। ফলে ইন্টারভিউ দিয়ে মানুষকে বুঝতে চাও, এটা পৃথিবীর ওয়ার্স্ট উপায়গুলোর একটা। সেটাই। সো আমি আসলে মানুষকে বোঝার জন্য ইন্টারভিউ করি না, এটা মানুষ সবসময় ভুল বুঝে যে আমি হয়তো মানুষকে ইন্টারভিউ করে মানুষের ব্যাপারে অনেক ভালো বুঝি। বেসিক্যালি আমি বুঝি না। আমি যেটা করি যে আমি মূলত আমার জীবন সম্পর্কে যে জিজ্ঞাসাগুলো আছে সেগুলো আমি প্রত্যেকটা মানুষের মধ্যে থেকে সেট করে বোঝার চেষ্টা করি, যে ডিফাইনিং মোমেন্ট। যেমন এখন আমি ওই যে খুব ইজিলি বললাম যে মানুষের জীবনের ডিফাইনিং মোমেন্ট সে নিজেও আসলে জানে না, এবং এই জন্য প্রত্যেকটা মোমেন্টকে মানুষ যদি ভ্যালুয়েবল করার চেষ্টা করে, এনজয় করার চেষ্টা করে, মেবি তার লাইফে ডিফাইনিং মোমেন্টটা তাকে এখন যেরকম আছে তার চেয়ে একটা বেটার পজিশন নিয়ে যাবে। সো ডিফাইনিং মোমেন্ট খুঁজে বের করাটা, এটা বলতে পারো আমার এই ইন্টারভিউ জার্নির সবচেয়ে মজার পার্ট। আর ফিলোসফিক্যাল পার্ট হচ্ছে যে ডিলেমাগুলো আছে, ডিলেমাগুলো আনে এসে কীভাবে ডিল করে। সো এটা একটা ফ্যান্টাস্টিক জার্নি। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে কি যে আমি নিজে যেটা মনে করি সবসময় যে মানুষ যেই জায়গায় যে গিয়েছে সেই ডিফাইনিং
পার্টটা তার আর্লি লাইফে হয়ে থাকে সাধারণত হ্যাঁ। সাধারণত ইন জেনারেল আনলেস লাইক দের ইজ এ বিগ ট্রমা অর লাইফ চেঞ্জিং ইভেন্ট অর ধরো তোমার হিউজ স্ট্রাগল অথবা বিশাল কোনো প্রাপ্তি না ওই এক্সেপশন তো আসলে হ্যাঁ ই হবে না। উইদাউট দ্য এক্সেপশনস ওই ভেরিয়েন্সগুলো ছাড়া তুমি যদি ওই যে পারিসংখ্যানিক তুমি উপাত্ত নিয়ে যদি চিন্তা করো হ্যাঁ কমন আইডিওলজি হচ্ছে গিয়ে ডিফাইনিং মোমেন্ট হবে হচ্ছে তোমার আর্লি স্টেজে আর্লি ফেজ অফ লাইফ হ্যাঁ ইন মোস্ট কেসেস সেগুলা 10-12-13 বছরের মধ্যে হয়ে যায়, হ্যাঁ কিছু ক্ষেত্রে 20 বছর এরপর হচ্ছে তুমি যাই করছো যে ডিসিশন মেকিং 20-এর পরে ডিফাইনিং মোমেন্ট সাধারণত দেখা যায় না, খুব কম। তোমার যে ডিলেমাগুলো বলছো যে টু ডু অর নট টু ডু বেসিক্যালি ইউ আর স্লেভ অফ দ্যাট ডিফাইনিং মোমেন্ট যে তুমি সেটারই কৃতদাস, তাই না? তোমার নিজস্ব তুমি ভাবছো যে দিস ইজ মাই ডিসিশন বাট নো, তুমি যদি খুব ভালো করে তুমি যদি কাউকে বোঝার চেষ্টা করো তুমি জানো যে এটা দুর্বোধ্য ব্যাপার বাট তুমি জানো যে ও কি কাজটা করবে। লাইক চিন্তা করো লাইক ইলন মাস্ক, আমি জাস্ট মজা নেওয়ার জন্য এক্সাম্পল দিচ্ছি, একটু আগে তাকে নিয়ে কথা হচ্ছিল, সে তার লাইফে সব কিছু চিন্তা করে ইন দ্য লেন্স অফ তার কিছু লেন্স আছে, লেন্স হচ্ছে কি আমি কি মঙ্গল গ্রহে যেতে পারবো নাকি পারবো না, এই কাজটা যদি করি, আমি এই কাজটা যদি করি তাহলে ফ্রিডম অফ স্পিচ আর ফ্রি স্পিচ কি এক্সিলারেটেড করবে নাকি ডিসিলারেট করবে, দিস আর দ্য মেইন টু লেন্সেস হি হ্যাজ। এইটা কোত্থেকে আসছে? তার ডিফাইনিং মোমেন্টটা নিশ্চয়ই এই টুইটার যখন সে অ্যাকোয়ার করলো তখন নিশ্চয়ই হয় নাই, এটা হয়েছে অনেক আগেই, তার আর্লি স্টেজ অফ লাইফ। মনে করছে যে তার লাইফে ডিফাইনিং মোমেন্ট না, অবশ্যই না, অবশ্যই না। টেসলা ফর্ম করাটা তার লাইফে ডিফাইনিং মোমেন্ট না, ইট হ্যাপেন্ড somewhere early in his career, যেটা সম্পর্কে আমরা হয়তো জানি, অনেকে জানি না, আমি ওর বায়োগ্রাফি পড়িও নাই, অতটুকু ইন্টারেস্ট। তার ইন্টারভিউ নিলে আমি বের করে ফেলতে পারতাম তার ডিফাইনিং মোমেন্ট কোনটা ছিল। বাট ওইটা হচ্ছে কি আমার মনে হয় যে দ্যাটস আ বিট অফ পারসেপশন, তোমার পারসেপশন তার সম্পর্কে, আই থিঙ্ক। বাট আমার প্রশ্ন যেটা ছিল সেটা হচ্ছে যে তুমি যদি ওই পরিসংখ্যানের উপাত্ত নিয়ে তুমি যদি চিন্তা করো, এতগুলা মানুষ, এতগুলা ডিফারেন্ট টক্স আর এতগুলা মানুষের ডিফারেন্ট চিন্তা ভাবনা, এতগুলো ডিফারেন্ট ডিফাইনিং মোমেন্টস, কোনো জেনারেলাইজড কোনো কনক্লুশন পাঞ্চ লাইন নাই যে দিস ইজ হোয়াট ইউ রিয়েলাইজড আলটিমেটলি, দিস ইজ হোয়াট ইউ। এটা যখন আমি রিটায়ারমেন্টে যাব তখন বলতে পারবো। আচ্ছা, আই এম স্টিল অ্যাক্টিভ। সেটার অন্বেষণ এখনো করা হচ্ছে। হ্যাঁ, মানে আমার একটা আছে, আমি 53 পর্যন্ত মানে লেখালেখি করতে চাই এবং 53 পর্যন্ত হচ্ছে ইন্টারভিউ করব। 53 পর আমার কমপ্লিট রিটায়ারমেন্ট, এরপর আমি বাকি জীবনে শুধু চিঠি লিখবো। এই যে অত হাজার হাজার, সেটা তো এক ধরনের লেখালেখি না, বই লিখবো না, আর চিঠি লিখবো। আচ্ছা, মানে বই লেখা এবং চিঠি লেখা কমপ্লিটলি আলাদা জার্নি। তোমার সাথে আমার চিঠি লেখার একটা আলাদা হিস্ট্রি আছে, এটা মেবি তুমি জানো না, তোমার তো আমি কখনো চিঠি লিখি না। চিঠি, থ্যাংক গড। আমার আরেকটা যেটা প্রশ্ন সেটা হচ্ছে যে এই যে তুমি লিখছো, তোমার একটা ডেফিনেটলি একটা অডিয়েন্স আছে, বিশাল ফ্যান ফলোইং হয়তো আছে, আর ভাবতে ভালো লাগে, তা সেটার যে তো তুমি যে লিখছো নিশ্চয়ই কোনো না কোনো ইম্প্যাক্ট ফেলছে তাদের উপর। আমি যদি জিজ্ঞেস করি হিমালয়, মাহফুজ সিদ্দিকী হিমালয়, তা লেখক সাহেব আপনার এই যে লেখালেখি করে যাচ্ছেন, কেন লিখছেন, অথবা এই কাজটা কি আপনি সবচেয়ে বেশি আপনার লাইফের স্কিলের মাঝে সবচেয়ে ভালো পারেন? আমি যদি আরেকটু ব্যাক ট্র্যাক করি, আপনি কোন কাজটা সবচেয়ে ভালো পারেন? প্রশ্ন করতে। মানে আমি যে তোমার সাথে যে বসতেছি না, এটা আমি যদি 24 ঘন্টাও করি আমি ক্লান্ত হব না এবং আমার প্রশ্ন ফুরাবে না। এটা তোমার সাথে, তোমার জায়গায় এখানে XY যে কোনো মানুষ, সে জাস্ট জীবিত হলেই হবে, গাছ হলে অসুবিধা নেই, একটু ডালপাল একটু নাড়লেও তুমি অ্যান্সার পেয়ে গেলা। হ্যাঁ, সো এটা আমার লাইফের, আমি এটা বেস্ট, এটা আমি সবচেয়ে ভালো করি, প্রশ্ন করতে। ফ্যান্টাস্টিক। সো সেই প্রশ্ন করা থেকে লেখার জন্ম নাকি? হ্যাঁ, মানে আমার মানে তুমি যদি রাইটারদের হিস্ট্রি পড়ো, দেখবা বেশিরভাগ রাইটারের শুরু হয়েছে আসলে কবিতা পড়ে বা বইপত্র পড়ে, ওইখান থেকে শুরু হয়েছে। আচ্ছা, আমার কিন্তু লেখালেখি শুরু হয়েছে আসলে ইন্টারভিউ নেওয়া থেকে। আচ্ছা, আমি ইন্টারভিউ নেই তো আসলে লেখালেখিরও আগে থেকে। আমি প্রথম গল্প লিখলাম ক্লাস 2-তে। তোমার সাথে যখন দেখা হতো ততদিন কিন্তু আমার লেখালেখির বয়স 9 বছর হয়ে গেছে। তুমি তো দেখছো আমার অনেক লেখা তুমি পড়ছো না ডায়েরিতে, অনেক লেখা তুমি পড়ছো। আমি কিন্তু শুরুতে তার লেখক সাহেব ডাকতাম না, যদি এখন মেমোরি খুব খারাপ দেখে আমি ইন্ট্রোতে বললাম না যে আমার প্রথম মানে আমার লেখক হিসেবে প্রথম স্বীকৃতি দিয়েছিল আমার কাজিন 12 বয়সে। এরপর তুমি হচ্ছে দ্বিতীয় স্বীকৃতি দেওয়া লোক। ওয়ান্ডারফুল। সো কোনো না কোনো ভাবে নিশ্চয়ই আমিও ইম্প্যাক্ট ফেলছি। না, তুমি ইম্প্যাক্ট ফেলছো তো অনেক ভাবে। যেমন ধরো যে এই যে আমি আর্টসেল, ব্ল্যাক এগুলোর নামই জানতাম না, অথচ তুমি এগুলোর নাম টাম বলতেছো। এটা তো ইম্প্যাক্টের পর্যায়ে পড়ে না, মানে এটা তো আমাকে অন্যভাবে ভাবাইছে যে আমি জেমস, আইয়ুব বাচ্চু, ওয়ারফেজ নিয়ে পড়ে আসছি, অথচ এদের নামই জানি না। সো আমি তো খুব ট্রেডিশনাল। আচ্ছা, সো আমি তো ট্রেডিশনাল বাইরে বের হইতে, আমার যে অ্যারোগেন্স, ইগোস্টিক হওয়া, ডিফারেন্ট কিছুর দিকে ছোটা,
এটার পিছনে তোমার ছোট্ট একটা ইম্প্যাক্ট আছে, আদারওয়াইজ তোমার মনে রাখার আসলে ঠিক কি কারণ আছে আমার? কোনো কারণ নেই। তোমার আমি যে এখনো যে ফিল করি মনে রাখছি, এটার কারণ তো তুমি সেই ইম্প্যাক্ট রাখছো। হাম্বল ফিল করছি, ধন্য ফিল করছি। কিন্তু জিনিসটা হচ্ছে যে ধরো যারা আইয়ুব বাচ্চু, জেমস বা কাউকেই ছিল না, যারা ধরো যে এটিএন বাংলা মাহফুজ সিদ্দিকীর গান শুনে এন্টারটেনমেন্ট পায়, মাহফুজুর রহমান সরি, তো ওনার গান শুনে যারা এন্টারটেনমেন্ট খুঁজে পায় এবং জেনুইন এন্টারটেনমেন্ট, আই এম নট লাইক ট্রাইং টু বি সার্কাস্টিক অর এনিথিং, তাদের এন্টারটেনমেন্টকেও কিন্তু ছোট করে দেখার কোনো না। জিনিসটা এখানে অ্যাবসলিউটলি ছোট বড় ইস্যুই না। ইস্যুটা হচ্ছে যে জেমস এবং আইয়ুব বাচ্চু ওই সময় ছিল সবচেয়ে বড় স্টার, ফলে 1000 জন যারা রক মিউজিক শুনে 1000 জনের ভক্তই হচ্ছে 1000 জনই জেমস আইয়ুব বাচ্চুকে চিনে। ওই সময়ে আর্টসেলের নাম কয়জন জানতো? আচ্ছা সেটা হতে পারে। হ্যাঁ, মানে আমার পয়েন্টও ওইখানেই ছিল যে আমি তো ট্রেডিশনাল, হ্যাঁ, কিন্তু আমি তো ট্রেডিশনাল থাকতে চাই না। একটা জিনিস তোমারে দেখে আমার ওই জিনিসটা মনে হয়েছে যে না, আসলে ডিফারেন্ট হওয়ার একটা আলাদা লেভেল আছে। সো তখন তুমি মুশফিক বাস্তবে যেরকমই হও, আমি তখন মুশফিকের একটা আলাদা ইমেজ ক্রিয়েট করে নিয়েছি, ফলে তখন আমার মনে হয়েছে যে না, মানে আমি যে জিনিসটা করতেছি মেবি মুশফিক হয়তো এই জিনিসটা অন্যভাবে দেখে, তখন আমার আবার অন্য কিছুর প্রতি আগ্রহ তৈরি হয়েছে। ফলে তোমাকে আমি একটা অদৃশ্য একটা চ্যালেঞ্জের বার বানিয়ে নিচ্ছিলাম। আচ্ছা, বাহ, শুনে আরো ধন্য হচ্ছি। সব ওই যে ইম্প্যাক্টের কথা বললাম না, তুমি যদি আমাকে আর্টসেলের কথা না বলতা মেবি হ্যাঁ মনেই থাকতো না তোমার। আমি মনে করি সেটা হচ্ছে যে এই যে তোমার, আমি তো চেস এত ভালো প্লেয়ার ছিলাম না, তোমার সাথে বেশিরভাগ ম্যাচে আমি হারছি, তোমার সাথে আমি খুব কমই জিতছি, বাট এই যে আজকে একটা দাবার বুট থাকলে ভালো হতো। হ্যাঁ, বাট এই যে তোমার সাথে যে 2 বছর ধরে আমি শুধু দাবাই খেলছি, এটা তো আমাকে অনেক হ্যাপি মোমেন্ট দিচ্ছে। সো ইম্প্যাক্ট এভাবেই কাজ করে আসলে, মানে আমার ভ্যালুয়েবলের একটা সংজ্ঞা আছে, বুঝছো? মানে অতিমাত্রা অ্যাভেলেবল হয়ে গেলে সেটা আসলে কোনো ভ্যালু ক্রিয়েট করে না, এই জন্য প্রাত্যহিক কোনো কিছু আমাদের মনে দাগ কাটে না। আবার যেটা অনেক দুষ্প্রাপ্য, সেটা যদি তুমি অ্যাচিভ করে ফেলো তখন সেটাও ভ্যালু ফিল হয় না। সো আমার কাছে ভ্যালু মানে হচ্ছে পরিমিত অ্যাভেলেবিলিটি। সো এই যে তোমার সাথে যদি আমার মনে করো যে বাংলাদেশের সাথে রেগুলার দেখা হতো, মেবি তুমি পানসি হয়ে যেত, হতে পারে। হ্যাঁ, বাট এই যে তোমার সাথে আমার অনেক দিন পর কথা হয় ফেসবুকে, এটা খারাপ না? হ্যাঁ, এটার একটা কারণ আছে। মানে মনে করো আমার তো এরকম অনেক বন্ধু আছেই যাদের সাথে আমার প্রচুর ফিলোসফিক্যাল আড্ডা হয়, বাট তোমার মতো একটা মুশফিক তো আমার লাইফে কম আছে। তো এটা একটা আলাদা, আমরা যদি লাইফটাকে একটা জার্নি হিসেবে দেখি এবং সেই জার্নিতে তুমি একটা রাস্তা দিয়ে হাঁটছো, সেই রাস্তায় তুমি ধরো এখানে এই গাছ দেখতে পাইলা, হ্যাঁ, সেটা তোমাকে যে ইম্প্যাক্ট করবে। বাইরে তুমি এখন করো কি? হ্যাঁ, তুমি এখন করো কি কানাডা? রাস্তা দিয়ে হাঁটি ভাই, মানে জীবন ধারণের জন্য কানাডা কি করো তুমি? রাস্তা দিয়ে হাঁটি। আমি হচ্ছে গিয়ে প্রজেক্ট ম্যানেজার কানাডাতে। এটি ধরো ভিন্ন মেগা প্রজেক্টসে ধরো আমি কমার্শিয়াল যে যতগুলো অ্যাসপেক্টস আছে সেগুলো দেখি। সো আমি কি করি সেটা বলাটা খুব বোরিং, লাইক কাগজ কলম আর স্প্রেডশিটের হিসাব, তো সেটা দিয়ে না। মানে যদি একটু লুক্রেটিভ হইতে বলি, মানে তুমি কি সিভিল ইঞ্জিনিয়ার না ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার? তুমি ইঞ্জিনিয়ার? আমার টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড হচ্ছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। তুমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার? হ্যাঁ, আমি কাজ শুরু করি তখন আমি পাইপিং ইঞ্জিনিয়ার হিসেবে কাজ শুরু করি, পাইপিং অ্যান্ড পাইপলাইন্স। আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে অয়েল অ্যান্ড গ্যাস ইন্ডাস্ট্রি। কিন্তু যখন আমি কাজ শুরু করি, আমি এখান থেকে তোমার কমার্শিয়াল অ্যাসপেক্টে আমার ঝোঁক পড়ে বেশি, লাইক স্কেজুল তৈরি করা, এস্টিমেট তৈরি করা ফর বিগ প্রজেক্টস। তারপর হচ্ছে প্রজেক্ট ম্যানেজ করা। হ্যাঁ, তা প্রজেক্ট ম্যানেজার যখন হয়ে যায় তখন প্রজেক্ট ইঞ্জিনিয়ার, লিড প্রজেক্ট ইঞ্জিনিয়ার, প্রজেক্ট ম্যানেজার। আচ্ছা, সো এই পডকাস্ট যেহেতু অনেক মানুষ দেখবে, তাদের কিছু কমন কিছু কিউরিওসিটি তোমার ব্যাপারে থাকবে। সেটা হচ্ছে তুমি যে এত বছর কানাডায় আসো, 21, 22, 19 বছর তো হয়েছে না? 5 গেছো না 6 গেছো? অনেক বছর। হ্যাঁ, মানে 2006। হ্যাঁ, সো তুমি তোমার জীবনের বড় অংশ আসলে কানাডাই কাটাইছো এবং তুমি হয়তো আর কখনো বাংলাদেশে আসবে না, সেটা না আসলা। সো আমার যেটা জানার, মানে সাধারণ মানুষের যেটা জানার, যে কানাডা নিয়ে বাংলাদেশের মানুষের যে ফ্যাসিনেশন, সো তুমি কানাডাকে কিভাবে দেখো? মানে কানাডার কি আছে ফ্যাসিনেট হওয়ার মতো? বাংলাদেশে যা আছে ফ্যাসিনেট হওয়ার মতোই, আমি মনে করি কানাডাতেও ফ্যাসিনেট হওয়ার মতো সেটাই। কানাডাতে যদি কোনো কিছু পাওয়ার জন্য কেউ যাওয়ার চেষ্টা করে, আমি মনে করবো সেটা হচ্ছে গিয়ে একটা ব্যর্থ চিন্তা ভাবনা। কারণ হচ্ছে গিয়ে কেন মানুষ কানাডা যেতে চায় সেটা হচ্ছে গিয়ে প্রশ্ন করাটা। তুমি কেন কানাডা গেছিলে? আমি গেছি হচ্ছে গিয়ে প্রশ্ন করতে, অথবা মনে করো যে ডিফারেন্ট কিছু এক্সপিরিয়েন্স করতে, নাথিং এলস। আমি যদি বাংলাদেশে থাকি, আমি যেটা জানি যে বাংলাদেশে একটা তথাকথিত একটা স্ট্রাকচার আছে, সেই স্ট্রাকচারে আমি পড়ে যাব। এর থেকে আমার যদি সুযোগ আসে, আমি ভিন্ন জায়গায়, ভিন্ন অ্যাটমসফিয়ারে বড় হওয়ার, ভিন্ন ল্যান্ডস্কেপে বড় হওয়ার এবং সেই মানুষের লাইফ সম্পর্কে জানার, তো সেটা আমি কেন নিব না? আজকে আমি কেনেডিয়ান পাসপোর্টের বদলতে আমি যে কোনো দেশে যেতে পারি। আমি মিডল ইস্টে একটা কনসালটেন্সি কাজ করছি, হ্যাঁ, সেটা বদলতে আমার ভিন্ন ভিন্ন মিডল ইস্টের জবে আমার
যাওয়ার পরে, প্রজেক্টে কাজ করার পরে, এই যে এক্সপোজারটা আমি কখনো বাংলাদেশে থাকতে পেতাম না। আমি যদি কম্পেনসেশন পার্টটা যদি বাদও দিই, এই যে লাইফ আমাকে একটা কি বলবো প্রিভিলেজ দিয়েছে ভিন্ন ভিন্ন জায়গায় কাজ করা। কানাডা তো একটা বড় দেশ, সেখানে আমি শুধু একটা সিটিটা, ক্যালগারি, ভ্যানকুভার, জাস্ট ওই নুনাভেট মতো জায়গা অথবা নিউফিল্যান্ড অথবা ল্যাব্রাডোর ছাড়া মোটামুটি সব জায়গায় আমার কানাডা থাকা হয়েছে বড় সময়ের জন্য। এটা আমাকে যে এক্সপিরিয়েন্স দিয়েছে ভিন্ন ভিন্ন মানুষের সাথে মিশার, প্রান্তিক মানুষের সাথে মিশার কানাডার, এই এক্সপিরিয়েন্স আমি কখনো বাংলাদেশে থাকতে পারতাম না। ওকে, সো তুমি তো বিভিন্ন জাতিসত্তার মানুষের সাথেও মিশছো, সো তোমার এরকম ভিন্ন দেশির কিছু ফ্রেন্ডের ব্যাপারে বলো, মানে বাংলাদেশের চেয়ে তারা আসলে কোথায় আলাদা? টু বি অনেস্ট খুব একটা বেশি আলাদা না। এখন ইন্টারনেটের কল্যাণে বাংলাদেশে এখন আমার যখন যত ছোট কাজিনদেরকে যারা দেখি, দে অল থিঙ্ক দ্য সেম, স্পেশালি যারা নতুন জেনারেশন যারা আছে, দে এক্স্যাক্টলি দ্য সেম। তারা বাইরের কিছু না। ইন্টারনেট জিনিসটাকে আমাদেরকে অনেক কমন করে দিচ্ছে। গায়ের রং ছাড়া আমরা যতটা বাইরের মানুষকে ভিন্ন ভাবতে পছন্দ করি, আসলে ব্যাপারটা ওরকম না। একটা জিনিস যেটা আছে সেটা হচ্ছে গিয়ে যে আমরা কিছু কমন স্টেরিওটাইপ আছে, সেই কমন স্টেরিওটাইপ তো থাকবেই, সেটা কিছু না। আমাদের রান্না করা স্টাইল এক ধরনের, তাদের রান্না করা স্টাইল আরেক ধরনের। এটা ছাড়া খুব একটা বেশি আনকমন কিছু নাই। প্রত্যেকটা মানুষই আমি মনে করি ইকুয়ালি তাদের চিন্তাভাবনা করার ক্ষমতা এবং সীমাবদ্ধতা ইজ ইকুয়াল, ইটস এ নাইস ব্যালেন্স। কিন্তু তুমি কোন পরিবেশে মানুষ হবা সেটা হচ্ছে কি আলটিমেটলি ডিফাইন্স হোয়াট ইউ আর। তোমার সাথে ধরো কমলাপুর স্টেশনে বড় হওয়া কোনো একটা অরফ্যান বাচ্চার যে ডিফারেন্স থাকবে, চিন্তাভাবনা করার ডিফারেন্স, সেটা তোমার সাথে তার বাচ্চার ডিফারেন্স না, সেটা হচ্ছে কি তার বড় হওয়ার যে পরিবেশটা এবং তোমার সাথে তোমার যে অভিভাবকরা ছিল, তোমার বড় আপু ছিল, তার যে ইনফ্লুয়েন্সটা ছিল, দ্য অ্যাবসেন্স, দ্যাটস দ্য ডিফারেন্স। এটা ছাড়া তোমার সাথে তার কোনো ডিফারেন্স নাই। ঠিক তেমনি তোমার সাথে বাইরের দেশের মানুষজনের খুব একটা বেশি ডিফারেন্স নাই। ইটস অল অ্যাবাউট দ্য অ্যাটমসফিয়ার। বাংলাদেশের মানুষজন ট্রাফিক জ্যামে পড়ে প্রচণ্ড মাথা খারাপ করার মতো অবস্থা হয়ে যায়। বাংলাদেশ বাইরে হয়তো সেই জিনিসটা নাই, বাট বাইরের দেশে এমন কিছু একটা আছে যেটা বাংলাদেশে কেউ চিন্তাও করতে পারে না, রাইট? বলো তো এরকম কিছু কি আছে আসলে? খুব কমন একটা জিনিস, যেমন ধরো তোমার আমেরিকাতে গেলে মাস মার্ডার আছে। হ্যাঁ, তুমি সিনেমা হলে কেউ এসে তোমার ঢুকে AK-47 দিয়ে তোমার সবাইকে মেরে ফেললো, এই জিনিস তুমি কোনো এজেন্ডা ছাড়া, তাও আবার এটা চিন্তা কল্পনা। হ্যাঁ, মাঝে মাঝে দেখি যে স্কুলে ঢুকে হঠাৎ করে গুলি করে অনেক মানুষকে মেরে ফেলছে। হ্যাঁ, সো বাইরে থেকে যারা আছে, যারা অনেকে দেখবা যারা কাজ করে অনেক সাকসেসফুল, তারা বেশ ভালো করছে আলহামদুলিল্লাহ। আবার অনেকে দেখবা তারা দে আর স্ট্রাগলিং টু প্রোভাইড ব্রিং ফুড অন দ্য টেবল কানাডাতে থেকেই। সো ব্যাপারটা হচ্ছে ইটস এ নাইস ব্যালেন্স। তুমি যদি স্ট্রাগল করার মতো হয়, তুমি আলটিমেটলি স্ট্রাগল যদি নিতে পারো, তুমি বাংলাদেশে থাকলে অনেক ভালো কিছু করতে পারবা, কানাডায় থাকার চেয়ে ভালো কিছু করতে পারবা। আই হ্যাভ ফ্রেন্ডস অ্যান্ড সিনিয়র ভাই যারা বাংলাদেশে থেকে কানাডা থেকে অনেক বেশি ইনকাম করছে, তাই না? সো ইটস অল অ্যাবাউট পার্সপেক্টিভ। ওকে, সো তুমি যে এর কথা বললাম, মানে খাবার দাবারের কথা বললাম, সো এখন তুমি তো কানাডা নিয়ে হয়ে গেছো আসলে, সো তোমরা কি এখনো বাঙালি খাবার দাবার খাও না ওখানকার খাবার দাবার নিয়ে হয়ে গেছে? আমি ক্যানাডিয়ান হইনি ভাই, ইটস এ প্রিভিলেজ। আমি সবসময় বাংলাদেশি, আমি কখনোই কেনেডিয়ান না, আমি কখনো কেনেডিয়ান ভাব ধরার চেষ্টাও করি না কখনো। আমি সবসময় বাংলাদেশি। হ্যাঁ, এখন কানাডা থাকার কারণে কানাডা থেকে আমার কিছু প্রিভিলেজ দিয়েছে, সেই প্রিভিলেজটা হচ্ছে আই এম কেনেডিয়ান পাসপোর্ট হোল্ডার। আমি অন্য যে কোনো বাংলাদেশে থেকে বাইরে যখন যে কোনো দেশে যাই, আমি দাবি করতে পারি আই এম হিয়ার অ্যাজ এ কেনেডিয়ান, সো আই ওয়ান্ট টু গেট মাই রাইটস অ্যাজ আ কেনেডিয়ান। কারণ কেনেডিয়ান রাইটসটা তুলনামূলকভাবে বাংলাদেশের থেকে আনফর্চুনেটলি বেশি। আমি কেনেডিয়ান পাসপোর্ট দেখায় যে কোনো দেশে টুস্টার চলে যেতে পারি, আমার ইন্ডিয়ার ভিসার জন্য দাঁড়াতে হয় না। মিডল ইস্টে যখন আমি কাজের জন্য আসি, আমি যে কম্পেনসেশন পাই বাংলাদেশি হিসাবে কখনো যদি যেতাম, সেটা আমি কখনো কল্পনাও করতে পারতাম না। এই ধরনের প্রিভিলেজ আছে, সো আই এম প্রিভিলেজড। সেটা বাট সেকেন্ড ক্লাস সিটিজেন বলে যে শব্দটা বলে, ওইটা কি ফিল করো নাকি ওইটা আসলে একটা মিথ? সেটা একটা মিথ। আমি বলবো আমার এক্সপিরিয়েন্সে সেটা একটা মিথ। অ্যাটলিস্ট কানাডা অথবা আমেরিকা সেকেন্ড ক্লাস সিটিজেন বলে কিছু নাই। সেটা ইউকেতে হয়তো থাকতে পারে, ইউকে সম্পর্কে আমার ধারণা একটু কম। আমি শুনেছি দে অ্যাকচুয়ালি হ্যাভ দ্য সেকেন্ড ক্লাস টায়ার, কিন্তু কানাডার জন্য সেটা প্রযোজ্য না, অ্যাবসলিউটলি না। কানাডা আমি বলবো তুমি যদি ইমিগ্রেন্ট হও, টু বি অনেস্ট নোবডি গিভস আ শিট। লাইক তুমি শুধুমাত্র ওই বাংলাদেশি ভাই এবং ভাবিদের গল্প ছাড়া, এবং তুমি যখন বাইরে কখনো আড্ডা দিতে বসবা, ও আমি তো এত বছর থেকে কেনেডিয়ান, ও তুমি মাত্র পিআর স্ট্যাটাস পেয়েছো, আমার ছেলে তো অনেক আগে সিটিজেন হয়ে গেছে, এই ধরনের চাটুকার গল্প ছাড়া এটার বেসিক্যালি আর কোনো মানে ডিফারেন্স নাই, কোথাও খুঁজে পাওয়া যায় না। আমি স্টুডেন্ট ভিসাতে যখন কাজ করা শুরু করি, আমি ইভেন আমি পাশও করি নাই, তখন আমি যেই চাকরি করার যেই প্রিভিলেজ পেয়েছি, আমি বারবার একই শব্দ ইউজ করছি, প্রিভিলেজ। আমি মনে করি যে আমি যেটার জন্য কোয়ালিফাইড না, আই গট দ্য অপরচুনিটি টু সার্টেন থিংস। সেটা অনেক সময় এখন পর্যন্ত আমি বলতে পারি দাবি রেখে যে
অনেকেই হয়তো তোমার গ্র্যাজুয়েট করে অ্যাজ এ ফ্রেশ ইঞ্জিনিয়ার তারা সেই সুযোগগুলো পায়নি। ইটস এ প্রিভিলেজ। ইটস অলমোস্ট বলতে পারো হয়তো অ্যাক্সিডেন্ট হতে পারে, কখনো কপালের জোর বলতে পারো, অথবা বাবা মার দোয়া বলতে পারো, হোয়াট এভার ইট ইজ। আমি মনে করি যে তোমার স্ট্যাটাস অথবা তোমার পিয়ার স্ট্যাটাস এগুলো কোনো মানে রাখে না, টু বি অনেস্ট। সো তাহলে আর একটা প্রশ্ন আমার তাহলে এখন জানার ইচ্ছা, তুমি তো খুব আর্লিতে চলে গেছো, মানে আন্ডার গ্রেড লেভেলেই চলে গেছো। সো ওই সময় তুমি কি করতা, মানে পড়াশোনার বাইরে তো কোনো না কোনো কাজ করে তোমার চলতে হয়েছে, তখন কি করতাম? পড়াশোনার বাইরে আমি যেটা করতাম, হ্যাঁ তখন একটা কাজের দরকার ছিল, সেটা আমি করছিলাম হচ্ছে কি টয়জ আর আস। এটা আমার খুব মজার একটা অভিজ্ঞতা এবং আই এম ভেরি গ্রেটফুল টু দ্যাট ওয়ার্ক। ওখানে আমি কাস্টমার সার্ভিসে কাজ করতাম। সো বিভিন্ন মানুষের ভিন্ন ভিন্ন ধরনের কমপ্লেইন্টস, তাদের টাকা পয়সা ফেরত দেওয়া, তার কিছু ভালো লাগে নেই অথবা তার টয়েস রিটার্ন করে দেওয়া, এই ধরনের ব্যাপার জিনিস। আবার বাচ্চাদেরকে অনেক হেল্প করে দেওয়া তাদের টয়েস চুজ করার ব্যাপারে, এই ধরনের কাজ। কাস্টমার সার্ভিসে আমি কাজ করতাম। সেটা আমার জন্য খুব ভালো একটা এক্সপিরিয়েন্স এই জন্য, কারণ সেটা পরবর্তী আমার জবগুলো পাওয়াতে খুব সহজ করে দিয়েছে। তা আমি যদি পারতাম বা তার থেকে অনেক বেশি কম্পেনসেশন আসতো যদি অন্য কোনো ধরনের কাজ করতাম, যেটা মোর রিলেটিভলি ইজি টু গেট, যেমন ধরো কোনো রেস্টুরেন্টে কাজ করা বা এই ধরনের কোনো কাজ করা, তো সেখানে আমি হয়তো টাকা পেতাম, বাট আমার সেই স্কিলটা হয়তো ডেভেলপ করতো না মানুষের সাথে কথা বলার। তো এটা একটা জিনিস। আচ্ছা, ইটস এ সার্ভাইভাল মুড। আমরা তো বাংলাদেশে যখন থাকি আমাদের তো বাপ মা অনেক আদর যত্ন করে মানুষ করে, মুরগির মতো বড় করে। তোমারও করছে ডেফিনেটলি 100%। সো তুমি যখন কানাডায় গেলা তখন এই ধরনের জব যখন করতে এবং একাই সবকিছু করতে হতো, ওই সময় আসলে তোমার দিনগুলা বা ওই সময় তোমার মেন্টাল স্ট্রেসটা কিরকম ছিল আসলে? বিশাল স্ট্রেস, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। বিশাল স্ট্রেস, কারণ হচ্ছে কি মানে আমি কতটা মানে স্পুন ফেড সেটার এক্সাম্পল আমি এটা বলতে বুঝতে পারবো। সেটা হচ্ছে কি আমি যখন প্রথম দিন আমার লন্ড্রি করতে যাই, আমি চিন্তা করতেছি সেটা হচ্ছে কি আচ্ছা ডান মুজা আর বাম মুজা, হ্যাঁ তো দুইটাই তো ধোয়া হয়েছে, আমি এখন বুঝবো কীভাবে কোনটা ডান মুজা আর কোনটা বাম মুজা? মানে আই এম নট জোকিং, লাইক দিস ইজ দ্য রিয়ালিটি। রান্না কীভাবে করতে হয় আমার কোনো আইডিয়া নেই, এবং বাইরে যে খাবো, অ্যান্ড আই এম ট্রাইং টু সেভ অ্যাজ মাচ মানি অ্যাজ আই ক্যান, কারণ হচ্ছে কি তখন আমার সব ডিটেলস আর বলা যাবে না, বাট বাংলাদেশে আসতে হবে, স্পেশাল কারো মানুষের সাথে দেখা করতে হবে, সো আই নিড টু সেভ আপ লাইক দ্যাট, এক্সট্রা টিকিট ফেয়ার অ্যান্ড এভরিথিং, সব কিছু তো আর বাসা থেকে চাওয়া যাবে না, তাই না? সো দোজ থিংস ওয়ার ইন মাই মাইন্ড। সো ইটস এ সার্ভাইভাল মুড, এবং সেটা হচ্ছে বিগ স্টিপ লার্নিং কার্ভ, বাট আলটিমেটলি তোমার যদি কোর যদি থাকে যেটা তুমি স্ট্রাগল নিতে পারবা, যেটা আমার মনে করি যেটার জন্য আমি সবচেয়ে বেশি কৃতজ্ঞ নটর ডেমের প্রতি, কারণ নটর ডেমের কনসেপ্টটাই এমন, সেটা হচ্ছে যত আরামের জীবন থেকেই আসছো না কেন, হ্যাঁ ওই ল্যাবরেটরি ওয়ার্ক, ওই কুইজ সামলানো, হ্যাঁ তারপর মেকআপ ক্লাস দেওয়া, হ্যাঁ ক্লাস ফাঁকি দিতে পারবা, দে হ্যাভ অল দ্য ওয়েজ ইউ ক্যান ক্লাস ফাঁকি দিতে পারো, কিন্তু সেটার জন্য মেকআপ ক্লাসও আবার করতে হবে, আবার সেখান থেকে বাদ বা নেভিগেট করার ওয়েটাও কিন্তু নটর ডেম শিখায় দেয়, একটা স্ট্রাকচারের মধ্যেই আছে ওদের। তো সেটা আমার সার্ভাইভাল স্কিল অনেকটা বাড়াই দিচ্ছে বাইরে। আচ্ছা, আমি যখন এই ইমিগ্রেন্টদের ইন্টারভিউ করি তখন দেখা যায় যে তাদের কথা থেকে একটা জিনিস বোঝা যায় যে তারা ঘুরে ফিরে ওই বাঙালি কমিউনিটির সাথেই মিশে, অর্থাৎ দেখা যাচ্ছে যে যদিও তারা আমেরিকা বা কানাডায় আছে কিন্তু আসলে দেখা যাচ্ছে ওটা বাংলাদেশেরই কোনো একটা আলাদা অঞ্চলের মতো হয়ে গেছে। সো তোমার ডে টু ডে লাইফে কি শেষ পর্যন্ত সেই বাঙালিরাই থাকে নাকি তোমার ডে টু ডে লাইফ অন্য দেশের মানুষই বেশি? এটা পলিটিক্যালি কারেক্ট অ্যান্সার কি দিব সেটা একটু ভাবার চেষ্টা করছি। পলিটিক্যালি কারেক্ট অ্যান্সারটার দরকার কি তোমার? পরিচিত মানুষজন তো দেখবে, সেটা হচ্ছে প্রবলেম। সেটা হচ্ছে কি বাংলাদেশি কমিউনিটির সাথে থাকাটা খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। এটা হচ্ছে পলিটিক্যাল কারেক্ট অ্যান্সার। কারণ হচ্ছে কি না ইম্পর্টেন্ট রিয়েলিটি হচ্ছে এটা, রিয়েলিটিতে তুমি কি করো সেটা বলো। তোমার সেই যোগাযোগ এবং কানেক্টিভিটিটা দরকার, খুবই দরকার। যেমন ধরো তোমার হচ্ছে গিয়ে পয়লা বৈশাখ তুমি একসাথে পালন করবা, হ্যাঁ এটা জাস্ট লাইক নিজের মতো করে একটা বর্ষবরণ র্যালি তুমি করবা, এই জিনিসগুলো দরকার আছে। কারণ এগুলো যদি না হয় তোমার মাঝে যেটা তৈরি হবে সেটা হচ্ছে কোয়েশ্চেন মার্ক, লাইক হু আর ইউ, তুমি এখানে কি করছো? তুমি এখানে আসছো জাস্ট সাদাদের সাথে মিশার জন্য, তা তো না, বাংলাদেশি কমিউনিটির সাথে মিশে থাকাটা খুব দরকার। আমি যখন বাইরে যাই, ফর্চুনেটলি অথবা আনফর্চুনেটলি আমার সাথে আন্ডারগ্র্যাড পড়ার জন্য বাইরে কেউ ছিল না, মানে বাংলাদেশি কেউ ছিল না। আমি যে ইউনিভার্সিটিতে যাই সেখানে ব্রাউন কমিউনিটি বা ব্রাউন স্টুডেন্টরাও খুব কম ছিল, টু বি অনেস্ট। ওই সময় আমি কথা বলছি হচ্ছে 2006-07 সময়। তা তখন যেটা হইতো যে আই ওয়াজ ফোর্স টু হ্যাং আউট উইথ এ ডিফারেন্ট ডেমোগ্রাফ, কারণ আমার কোনো অপশন নেই। হ্যাঁ, আমি যদি বাংলাদেশিদের সাথে মিশতাম তাহলে আমার কিছু সীমাবদ্ধতা হয়তো থাকতো। আমরা হয়তো ওই যে উইকেন্ডে একটা কাজই ঘুরে ফিরে বারবার করছি, কিন্তু আমি যখন ফোর্সড হচ্ছি যে আমাকে না আমার নিজস্ব একটা সার্কেল বানাতে হবে, তখন আমি হয়তো প্ল্যান করছি যে আচ্ছা নেক্সট আমি হাইকিং ট্রিপে কোথায় যাব, অথবা স্নোবোর্ডিং কোথায় যাব।
এখনকার বাংলাদেশি কমিউনিটির সবাই কিন্তু এরকম চিন্তা ভাবনা করছে যে বাইরে কি করা যায়, কিন্তু তখন কিন্তু জিনিসটা এরকম ছিল না। আমি দেখতাম সিনিয়র মাস্টার্স অথবা পিএইচডি ভাইরা যা করছে সেটা এক ধরনের সীমাবদ্ধতা আছে। সো আই ট্রাই টু প্লে দ্য ড্যান্স রোল, যেটা আমি বলছি, ইটস আ ব্যালেন্স। কারণ দুটা জিনিসই খুব প্রয়োজন আছে। তো বাংলাদেশি কমিউনিটির সাথে অ্যাটাচ থাকার প্রয়োজন অনেক বেশি, অ্যাট দ্য সেম টাইম বাংলাদেশি কমিউনিটির বাইরে থাকাটাও, নিজেকে বাইরে রাখাটাও খুব জরুরি আমি মনে করি, আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সে। ওকে, সো দ্যাটস হোয়াট আমি ফেসবুকে দেখলাম তোমার 2টা বাচ্চা হয়েছে এবং তারা বেশ বড়ই, মানে তোমার বড়টার বয়স 8-9 বছর হয়ে গেছে, এই মেতে 8 হবে। সো ওদের জন্ম তো আসলে কানাডাতেই। হ্যাঁ, ওদের আসলে কালচারাল আইডেন্টিটিতে, ওদের কালচারাল আইডেন্টিটি ওরা কি কানাডিয়ান বাংলাদেশি নাকি ওরা কানাডিয়ান? ওদের কালচারাল আইডেন্টিটি কি? ওরা ডেফিনেটলি বাংলাদেশি কানাডিয়ান, ওরা ডেফিনেটলি বাংলাদেশি কানাডিয়ান, তাতে কোনো সন্দেহ নেই। আমি তোমার সাথে যেভাবে বাংলায় কথা বলছি, আলহামদুলিল্লাহ, লাইক দে স্পিক ইন ফ্লুয়েন্ট বাংলা। আমার ছোটটা একটু স্ট্রাগল করে, বড়টা আমার থেকে ভালো বাংলা বলতে পারে। কারণ আমরা বাসায় যেভাবে কথা বলি সেটা হচ্ছে বাংলায় কথা বলি। আমরা সেটা যে খুব কনসিয়াসলি ছেলে মেয়েদেরকে শেখানোর জন্য করছি ব্যাপারটা সেরকম না। দ্যাটস হোয়াট উই আর মোস্ট কমফোর্টেবল উইথ। আর তারা সেটাই শিখছে। আর আমরা যখন চেষ্টা করি ওদের সাথে, যখন কথা বলার চেষ্টা করি, ওরা যখন, তারা তো এক্সপোজার একটা পাচ্ছি, তারা তাদের স্কুলে যাচ্ছে, ইংলিশ ভাষা তো ওরা এমনি শিখবে, ওটা আমি চেষ্টা করি আর না করি শিখবে। এখন তাদের সাথে কোপ আপ করার জন্য আমি যদি তাদের সাথে ইংলিশে কন্টিনিউ করে যাই, তাহলে তো ওরা ইংলিশই 100% কমফোর্টেবল হয়ে যাবে। সো ব্যাপারটা অনেকটা ওরকম, ইট ইজ লাইক অর্গানিক একটা অ্যাটমসফিয়ার। আমরা যেহেতু বাংলায় কথা বলি বা বাট ওদের আসলে বাংলাদেশি হওয়াটা আদৌ কি জরুরি? না, অ্যাবসলিউটলি না। বাংলাদেশ ওদের কাছে কি ভ্যালু বহন করে? আমার কাছে জাস্ট বাপ মা বাংলাদেশের জন্ম ছিল এই কারণে, আদারওয়াইজ ওরা কানাডিয়ান হিসেবে ওই কালচারের সাথে ওভাবেই যদি হয়। আমি পার্সোনালি মনে করি যে লাইক আমাদের নিজস্ব যে এজেন্ডাগুলো আছে, সেই এজেন্ডাগুলো তাদের মাঝে ব্রেইন ওয়াশ করাটা আসলে জরুরি না, এটা আমার ধারণা। আমারও তো সেটাই আমার ধারণা, যে ওরা বাংলায় কথা শিখবে, ওই জন্য বাঙালি হওয়াটা ওদের প্রথম পরিচয়। আমি মনে করি এটা প্রয়োজন নাই। অ্যাট দ্য সেম টাইম আমি এটাও মনে করি এটাও প্রয়োজন নাই যে ওদের কেনেডিয়ান হিসাবে ওদের একটা প্রতিষ্ঠিত করতে হবে। নো, দে আর হোয়াট দে আর অ্যান্ড দে উইল গ্রো আপ হাউ দে আর গোয়িং টু গ্রো আপ টু বি। আমার কাজ হচ্ছে গিয়ে ওদেরকে ফ্যাসিলিটেট করা। ও যদি ভিন্ন ভিন্ন ধর্ম নিয়ে জানতে চায়, আমি অ্যাজ আ প্র্যাকটিসিং মুসলিম আমি চেষ্টা করবো, আমার ইচ্ছা থাকবে যে তারা হালকা একটু ব্রেইন ওয়াশ হলেও যেন ইসলামের প্রতি ব্রেইন ওয়াশ থাকে। বাট অ্যাট দ্য সেম, আমি জোকিংলি বলছি, বাট অ্যাট দ্য সেম টাইম ওরা যদি অন্য কোনো ধর্মের প্রতি ইন্টারেস্ট দেখায়, আই হ্যাভ নো প্রবলেম। ইভেন কোনো ধর্মের ইন্টারেস্ট না থাকলেও কোনো প্রবলেম নেই। আমার কোনো ধর্মের কিছুটা প্রবলেম থাকবে না বলতে পারবো না। অ্যাজ এ মুসলিম সেখানে ডেফিনেটলি প্রবলেম থাকবে, বাট আই উইল নট ফোর্স হার টু বিলিভ ইন সামথিং যেটা তারা বিলিভ করবে না। I have tremendous respect for all my atheist friends and most of my friends. এটা ফরচুনেট বলবো নাকি আনফরচুনেট বলবো আমি জানি না। আমি গোড়া মুসলিম বলতে যেটা বুঝায় সেটা, বাট মোস্ট অফ মাই ফ্রেন্ডস তারা হচ্ছে গিয়ে এথিয়েস্ট অর এথিয়েস্ট মেন্টালিটি, অ্যান্ড আই হ্যাভ ট্রিমেন্ডাস রেসপেক্ট ফর দ্যাট। কারণ হচ্ছে গিয়ে তুমি একটা জিনিসে বিশ্বাস করো না, অথবা তুমি যেভাবে বড় হয়েছো, তোমাকে সেই জিনিসটা যেভাবে খাওয়ানো হয়েছে, তোমার কোনো না কোনো সাইডে তোমার কাছে মনে হয়েছে ইট ডাজন্ট মেক সেন্স, এবং ইউ আর অনেস্ট অ্যাবাউট ইট, তুমি অ্যাকসেপ্ট করছো, তোমার সেখানে আপোষ আছে, এবং তুমি সেটাকে নিয়ে নিছো যে আমি এটাতে বিলিভ করি না এই কারণে। এটাকে রেসপেক্ট না করার কোনো কারণ নাই। আমি তাদেরকে একটু ডিসপাইজ করি যারা বসে থাকে আরেকটা ধর্মের দোষ খোঁজার জন্য। দ্যাটস এ ডিফারেন্ট থিং। এটা তো আসলে কোনো কাজের কিছু না। কিন্তু আমি মনে করি যে ইফ সামথিং ডাজন্ট মেক সেন্স টু ইউ অ্যান্ড ইউ জাস্ট ওপেনলি সে, হ্যাঁ, ধর্ম মানলে মানো, যদি মনে হয় ধর্ম জরুরি না তো অন্য কাজ করো। মানে আর এক ধর্মের দোষ ত্রুটি বের করা, এটা আসলে এক ধরনের ক্রেজিনেস না, এটা মিনিংলেস কাজ করবো, এটার কোনো আউটপুট নাই আসলে। সো দেয়ার ইজ নাথিং টু ডিসরেসপেক্ট এথিস্ট মানে খুব খারাপ, এটা ভাবারও না। আমি তো এথিস্টদের পছন্দ করি, কিন্তু আমি হচ্ছে উগ্র ফ্যানাটিকদের পছন্দ করি না, যে অমুক ধর্ম ভুল তো তমুক ধর্ম খারাপ। এইটার মানে কোনো কিছুর বাড়াবাড়ি করাটা কিন্তু আমাদের ধর্মেও নিষেধ আছে। আমি মনে করি যে কোনো কিছু নিয়ে বাড়াবাড়ি করাটা, তুমি ইসলাম, হিন্দু, খ্রিস্টান যে কোনো একটা ধর্ম পালন করো, অথচ মনে হয় যে তোমার কোনো ধর্মই ভালো লাগে না, করো না। কিন্তু ধর্ম ভুল, ধর্ম অসার, ধর্ম এই করে সেই করে, এটা মানে মিনিংলেস। প্রত্যেকে আমরা যেভাবে চলি না চলি, আমাদের সবচেয়ে কমন একটা জিনিস, এবং এটা তুমি আমাদের উপমহাদেশের একটা ক্যারেক্টারিস্টিক্স। আমি ধরো নতুন কয়েকদিন নামাজ পড়া শুরু করছি, এখন আমাকে সবাইকে বয়ান দিতে হবে কিভাবে নামাজ পড়তে হয়। বিকজ লাইক আমি নামাজ পড়া শুরু করছি, অথবা ধরো লাইক আমি গত বছর আমি উমরা করছি কয়েকবার। হ্যাঁ, তুমি সত্যি তোমরা করছো তো দেখলাম ছবি। শিওর, লাইক লেটস নট গেট ইনটু পার্সোনাল থিংস, বাট লাইক হ্যাঁ আমি উমরা করছি। বাট তখন আমাকে কি করতে হবে? আমাকে বয়ান দিতে হবে উমরাতে কি করা উচিত, কোনটা বিদাত কোনটা বিদাত না। অ্যাবসলিউটলি
কোনো নেসেসিটি না। আমরা যেটা করি সেটা হচ্ছে গিয়ে সেলফ ফুলফিলিং একটা প্রফেসি বলে একটা ব্যাপার আছে। আমরা যেটা করি সেটা হচ্ছে নিজে যার নতুন করে শিখছে, আমাদের ধারণা থেকে অন্য কেউ সেটা সম্পর্কে জানে না। সো আমাকে একটা মাইক ভাড়া করতে হবে, তারপর সবাইকে বলতে হবে ভিন্ন ভিন্ন কাজের মাধ্যমে। সেটা হচ্ছে এখান থেকে জিনিসটা শুরু। অন্যান্য ধর্মের প্রতি রেসপেক্ট রাখার কথা যে পরিমাণে ইসলামে বলা আছে, আমি শিওর সিমিলার থিংস অন্যান্য ধর্মেও বলা আছে। হ্যাঁ, আদারওয়াইজ এই ভার্সটা আমি তো এই জন্যই বললাম যে আমি সুনির্দিষ্ট কোনো ধর্মের এখানে অ্যাডভোকেসি করতেছি না। মানে আমি যে কোনো ধর্মেই কে অ্যাডভোকেসি করি যে যদি তোমার মনে হয় যে এই ধর্মটা ভালো লাগে তুমি পালন করো, অথবা তোমার মনে হয় যে না আমার কোনো ধর্ম ভালো লাগে না, পালন করো না। কিন্তু ধর্ম নিয়ে খোঁচাখুচি করার আসলে মাইনে কোনো কিছু নিয়ে খোঁচাখুচি করাটাই কোনো মানে নেই। আমার যে প্রশ্নটা আমার মনে হয় সবার পার্সপেক্টিভটা একটু চেঞ্জ করা দরকার, সেটা হচ্ছে যে খোঁচাখুচি করে ডিবেটে জিতে আসলে কোনো লাভ নেই। হ্যাঁ, এটা মিনিংলেস একটা ফিউটাইল এফোর্ট। আলটিমেটলি এই ডিবেটে কোনো রেজাল্ট আসবে না। যে কোনো ডিবেটেরই কোনো রেজাল্ট ফিউটাইল যদি না তোমার সেটা পারপাস থাকে। লাইক আমি ডিবেট করছি, the first purpose of that debate should be I want to know more. সেই পারপাসটা যদি না থাকে, আমার পারপাসটা যদি থাকে যে I want to win or I want to impose my ideology on you, the moment you start the conversation it's a end game. Like এটা কোনো পারপাস নাই। হ্যাঁ, মানে এটা তো আত্মবিধ্বংসী গেম আর কি। মানে তোমার সাথে 24 দিন ধরে জ্ঞানজাম করে শেষ পর্যন্ত কোনো রেজাল্ট হবে, কোনো রেজাল্ট নাই। এবং তুমি নিজেও যে কোনো তোমার নিজের আত্মশুদ্ধির কোনো এখানে তুমি পাবা না। তুমি সেখান থেকেই তোমার কিছু না কিছু হলে তুমি বেনিফিটেড হবা এবং আরেকজনকে বেনিফিটেড করবা যখন ইউ স্টার্ট এ কনভারসেশন উইথ আ আইডিওলজি যে আমি এখান থেকে নিজে কিছু শিখতে চাই, দেয়ার ইজ সামথিং আই ওয়ান্ট টু টেক অ্যাওয়ে ফ্রম দিস। ওকে, সো এই যে তুমি তো জীবনের একটা বড় অংশ বাংলায় কথা বলছো, এখন তোমার দিনের বেশিরভাগ সময় হয়তো ইংলিশেই বা ফ্রেঞ্চেই কথা বলে। না ভাই, বাংলা তো ঘরে তো বাংলাই কথা বলি। হ্যাঁ, সেটা তো মানে তোমার কি বলে কাজের জন্য ইংলিশে কথা বলতে হয়। হ্যাঁ, সো এই যে মানে এখন ল্যাঙ্গুয়েজের এই যে কন্টিনিউয়াসলি শিফটিং হয়, এটা তোমার ডিসিশন মেকিং এ কিভাবে প্রভাব ফেলে? আমি বলবো ভালোই প্রভাব ফেলছে। একটা জিনিস হচ্ছে তুমি যখন বাংলায় চিন্তা করবা, ল্যাঙ্গুয়েজ তোমার চিন্তা ভাবনার অ্যাঙ্গেলকে একটু হলেও চেঞ্জ করে। হ্যাঁ, আমি এক্সট্রিম একটা এক্সাম্পল দিই। যে ভাষাটা সম্পর্কে আমার আইডিয়া নাই, সেটা হচ্ছে গিয়ে আরবি ভাষা। আরবি ভাষা হচ্ছে গিয়ে ডান থেকে বামে আসে, বাংলা ভাষা অথবা ইংলিশ ভাষা হচ্ছে বাম থেকে ডানে যায়। সো ক্রনোলজিক্যালি আমরা যখন চিন্তা ভাবনা করি, আমি জাস্ট তোমাকে একটা এক্সাম্পল দিচ্ছি, আমরা যখন কোনো পাস্টের কোনো কিছু নিয়ে চিন্তা করতে বলি, যেমন ধরো আচ্ছা হিমাল তোমার মনে আছে তোমার লাস্ট কবে খেয়েছো, ফুচকা কবে খেয়েছো? মানে তুমি প্রশ্ন করলাম, এমনি প্রশ্ন করলাম, এই গত ওকে তুমি জাস্ট এখানে তাকালা, দ্য ফার্স্ট টাইম ইউ স্টার্টেড লুকিং হিয়ার। কেন? বিকজ আমরা যখন আমরা লিখি হচ্ছে গিয়ে বাম থেকে ডানে। সো আমরা যখনই পাস্টে কোনো কিছু চিন্তা করি, হোয়াট এভার ইট ইজ, সহজাত একটা প্রবৃত্তি হচ্ছে গিয়ে আমরা বাম দিকে তাকাবো, সহজাত। আমি নট এন এক্সপার্ট ইন দিস। অ্যারাবিক যারা আছে তাদেরকে সিমিলার কোয়েশ্চেন করো, তারা যখন পিছনে পাস্ট লাইনে টাইম লাইনে তারা পাস্টে কিছু একটা চিন্তা করবে, ওরা ডান দিকে চিন্তা করবে, বিকজ তাদের থিঙ্কিং প্রসেস হচ্ছে ডান থেকে বামে। সো আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম যে এখানে তো ডেফিনেটলি তুমি সেটা বাংলায় চিন্তা করছো না ইংলিশে চিন্তা করছো, সেটা একটা প্রভাব থাকবেই। তুমি কী ধরনের বই পড়ছো, কী ধরনের রিপোর্টস পড়ছো, সেটা একটা ডেফিনেটলি একটা চিন্তাভাবনার তো থাকবেই। তুমি সারা জীবন যদি হুমায়ুন আহমেদ পড়ে আসো, তোমার চিন্তাভাবনা একদম ধরনের থাকবে। তুমি যদি এখন অন্য বাইরের লেখকদের বই পড়া শুরু করো এবং সেটা যদি অনুবাদ না হয়ে তাদের ভাষায় থাকে, তোমার চিন্তাভাবনা ডেফিনেটলি চেঞ্জ থাকবে। ওকে, সো এই যে তুমি এতদিন পর বাংলাদেশে আসছো, বাংলাদেশে আসার পর কি প্রত্যেকবার তুমি বাংলাদেশকে রিডিসকভার করো না কি হয়? মানে সাধারণত বিদেশ থেকে বাংলাদেশে আসা অনেকদিন পর আসলে পরে সব কিছু আনকমন লাগে বা অচেনা মনে হয়। তোমার আসলে কি অবস্থা হয় বাংলাদেশে এতদিন পর আসার পর? মিক্স আমি বলবো। আমার কাছে অনেক চেনা জিনিস আমি খুঁজে পাই। এই তো গতকাল রাতে আমার বড় খালার বাসায় গেলাম, তো সেখানে গিয়ে দেখলাম যে আমার পড়ার টেবিল যেটা, সেটা আমার বড় খালা বাসায় আছে। কোনো কীভাবে আছে আমি জানি না, বাট আমার যে কী যে ভালো লাগছে যে পড়ার টেবিল সেখানে পিছনে যে খোঁচাখুচি যে দাগ যেটা আছে, চেনা জিনিস যখন আমি খুঁজে পাই, ইট ফিলস অ্যামেজিং। আমি এত দেশে থাকছি, এত দেশে আমি কাজের জন্য গেছি, কোথাও তো বাংলাদেশের গাছের মতো ফ্যান্টাস্টিক লেভেলের গাছ আমি পাই না। সো আমি যতবার এই বুয়েটের মধ্যে দিয়ে আমি যাই, মানে ইটস জাস্ট মেসমারাইজিং। সেটাকে আমার ছোটোবেলার সাথে যেটা বলো যে মানে মেমোরি বা রেমিনিসেন্স বলো, সেটা হতে পারে, অথবা হতে পারে যে আমি যেটার মধ্যে সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি সেই জিনিসটা আমি কিছু গন্ধ পাচ্ছি, তা সেটা ভালো লাগে। অচেনা জিনিস যেটা দেখি সেটা হচ্ছে মানুষের বিহেভিয়ারাল যে প্যাটার্ন যে চেঞ্জ হচ্ছে, মানুষ যে দিনকে দিন প্রচণ্ড রকমের আরও বেশি বস্তুবাচক হচ্ছে। যারা বাংলাদেশে থাকে তারা এটাকে ধরতে পারে না, তার কাছে মনে হয় ইটস জাস্ট ন্যাচারাল। তো যারা ধরো অনেক বছর পর বাংলাদেশে আসে একবার, তাদের কাছে মনে হচ্ছে ওয়াও, সো দিস ইজ হাউ ইউ
how you are developing, অথবা this is how the cookie crumbles. হ্যাঁ, so it's a mixed bag feeling. ভালো লাগে কিছু জিনিস ডেফিনেটলি খারাপ লাগে, স্বাভাবিক। আচ্ছা, আর একটা কমন বাঙালি কালচার হচ্ছে যে বিদেশ থেকে আসলে মনে করে যে সে আসলে অনেক টাকা পয়সা নিয়ে মালিক বা অনেক ধন সম্পদের মধ্যে থাকে, এই ধরনের একটা পারসেপশন কাজ করে। সো তোমার যেহেতু মোটামুটি তুমি একটু ওয়েল অফ ফ্যামিলির থেকেই করছো, সো তোমার তো এই ধরনের এক্সপিরিয়েন্স নেই নাকি? তোমারও আত্মীয় স্বজনের মধ্যে ওই ধরনের কোনো ব্যাপার কাজ করে? না, ওই ধরনের জিনিসটা আমি ফেস করি না। এই জন্য কারণ হচ্ছে আমার আত্মীয় স্বজন মোটামুটি এখন সবাই বাইরে থাকে, অথবা তাদের ফ্যামিলির অর্ধেক অংশ বাইরে থাকে, সবাই মোটামুটি এখন বাইরে থাকে। দেশে ইনফ্যাক্ট আসলে আমি আমার কাজিনদেরকে খুঁজে পাই না, এখন যাদেরকে পাই তারা হচ্ছে কি ভাগিনা লেভেলের। হ্যাঁ, যারাই মোটামুটি বড় হচ্ছে তারা মোটামুটি সবাই বাইরে চলে যায়, এবং সবারই বাইরে বেশ অনেকবার যাওয়া আছে। সো বাইরের দেশ সম্পর্কে, নিজেদের সম্পর্কে একটা ভালো ধারণা সবার আছে। বাট আমি যেটা বলবো যে এই চিন্তাভাবনা করাটাও খুব মানে আনএক্সপেক্টেড কিছু না। যারা গ্রাম থেকে আসে, যারা ঢাকায় আসে, ব্যাপারটা অনেকটা এরকমই না যে বাংলাদেশে তুমি যদি চিন্তা করো, ইটস লাইক অ্যানালজিটা তো সেম। গ্রাম থেকে তুমি আসছো, এবং যে গ্রামে কেউ ঢাকা শহরে আসে নাই, সেই লোকটা যখন গ্রামে ফেরত যায় তারা মনে করে যে না জানি কত টাকা কামায়, ঢাকা শহরে তুমি উঠতে টাকা, রাইট? সিমিলার কনসেপ্ট। তুমি যখন বাংলাদেশ থেকে বাইরে দেশে যাবা, এবং প্রত্যেক ডলার হচ্ছে বাংলাদেশে হু ইভেন নোস লাইক 110 নাকি 120, তুমি মনেই করবা যে অনেক টাকা। আবার কেউ যখন শুনে যে বাইরে থেকে আবার সে এখন, যেমন আমি এখন মিডল ইস্টে কিছু কনসালটেন্সি করছি, লোকজন তো মানে আমার সম্পর্কে ধারণা মনে করে যে আমি অনেক মানে উপর থেকে রিডিং মানি। ব্যাপারটা আসলে সেরকম না, মানে ইটস অল অ্যাবাউট পার্সপেক্টিভ। ওই যে বললাম যে তুমি যখন ওইখানে না থাকবা তুমি জানো না। যারা ঢাকা শহরে থাকে তাদের খরচটাও ঢাকা শহরের মতোই, গ্রামের মতো না। গ্রামের সুন্দর যে বরবটি খাচ্ছে না, তার বরবটি অনেক টাকা দিয়ে হয়তো ঢাকায় কিনতে হচ্ছে। সো ব্যাপারটা ওরকম, ইটস লাইক ইউনিট বাই ইউনিট ইজ দ্য সেম। ওকে, তো আমার মনে হয় তোমার সাথে পডকাস্টের বাইরেও তুমি দেশ ছাড়ার আগে আরেকদিন আমার গল্প করা উচিত। হয়তো হবে না, সেটা বড় কথা না। বাট এই যে তুমি প্রত্যেকবার যখন দেশে আসো, দেশ থেকে চলে করো, কানাডায় ফেরত যাও, সো আসার আগে তুমি ঠিক কী নিয়ে আসো দেশের মানে মাথায়, আর যখন চলে যাও তখন তুমি আসলে বাংলাদেশ থেকে কী নিয়ে যাও? এটা কোনো ভালো আমি অ্যান্সার দিতে পারবো না। আমার বাংলাদেশে আসাটা সবসময় কোনো না কোনো কাজে, এবং সেটা সাধারণত হয় হচ্ছে ফ্যামিলির কাছে। এবার বাংলাদেশে আসাটা আমার অনেকটা ওরকম। আমার অনেকগুলো ফ্যামিলিগত কাজ নিয়ে বাংলাদেশে আসা হয়। এটা ছাড়া বাংলাদেশে আসার হয় না। যে বাংলাদেশে কখনো এটা হয় না যে আমি ছুটি কাটাতে বাংলাদেশে আসছি, জোর করে সময় বের করা, সেটা হচ্ছে এক জিনিস। বাংলাদেশে আসার পর প্রচণ্ড অব্লিগেশনস থাকে। বাংলাদেশ থেকে ফেরত যাওয়ার পরও যে আমার যে খুব একটা বেশি কোনো কিছু প্যারাডাইম শিফটিং, কোনো কিছু একটা চেঞ্জ হচ্ছে বা উপলব্ধি হচ্ছে, তাও হয় না কখনো। বিকজ আমি সেই সময়টা হয়তো বাংলাদেশকে দিই না। বাংলাদেশে এসে দিয়ে যে স্বপ্নগুলো থাকে যে আমি এইখানে যাব, আমি সিলেটে এখন পর্যন্ত যাইনি কখনো, সিলেটে একটু ঘুরে টুরে আসবো, সেই জিনিসগুলো কখনোই হয় না। সেটা এলিমেন্টের কারণে হোক, ওয়েদারের কারণে হোক, কখনো হয়ে ওঠে না আর কি। সো ওকে, সো 53 বয়সে গিয়ে তুমি যদি কখনো তোমার বায়োগ্রাফি লেখো, বা কেউ তোমার বায়োগ্রাফি লেখে, সেই বায়োগ্রাফিতে বাংলাদেশকে আদৌ কোনো রোল প্লে করবে বাংলাদেশের এই 19 বছর, নাকি দেখা যাবে সেটা আসলে খুব ইনসিগনিফিকেন্ট কিছু জায়গায় থাকবে বলে তোমার মনে হয়? অ্যাবসলিউটলি না। আমার বায়োগ্রাফিতে যদি ফার্স্ট অফ অল কেউ আমার বায়োগ্রাফি লিখতে আসবে না। এটা তো একটা হাইপোথেটিক্যাল কথা। আই নো বাট হাইপোথেটিক্যালি অ্যান্সার দিচ্ছি, মানে যার লাইফে কোনো বেশি বলার মতো there is no significant thing, like যে ধরো তোমার বিজ্ঞাপন করে বাংলাদেশে অ্যাড করে যাচ্ছে, তো সেও কিন্তু কিছু একটা করছে। ইজ দ্য সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট অফ ওয়ান থিং। তো আমি যে বললাম যে মাস্টার অফ নান যদি তুমি না হও, আমি কোন কনটেক্সটে প্রশ্নটা করছি, তো কনটেক্সটটা তো বুঝছো, সেই কনটেক্সটে বলো। তো ওই জন্যই বলছি যে তুমি যদি মাস্টার অফ নান না হও, তুমি যদি জ্যাক অফ ট্রেডস, ইটস ভেরি ডিফিকাল্ট টু সে যে তুমি কোন জায়গাটা, কোন অংশটা তোমাকে সেই জ্যাক অফ অল ট্রেডস হিসাবে নিজেকে তোমাকে এস্টাবলিশ করছে। বাংলাদেশে আমি বলবো যে হোয়াট আই অ্যাম টুডে, হোয়াট এভার আই অ্যাম, আমি ইনফ্যাক্ট একজনের কাছে 100% চিরঋণী এবং চিরকৃতজ্ঞ। আমরা মোটামুটি সবাই সিমিলার কনসেপ্টে চিন্তা করি, সেটা হচ্ছে আমার বাবা। হোয়াট এভার আই অ্যাম রাইট নাও, সেটা হচ্ছে কিনা আমার বাবা। আমার বাবা যেভাবে আমাকে বড় করছেন, যেভাবে মানুষ করছেন, এবং সেটা আমার বাবা এবং বাংলাদেশ আমি একভাবে দেখি। সবাই দেশের সাথে নিজের মাকে খুঁজে পায়, বাংলাদেশ ইজ লাইক আমার বাবা। আমার বাবা যা ছিল আমার লাইফে, যেই অভিভাবকের ভূমিকা পালন করছে, আমার জন্য যেই স্পন্সরশিপ দিছে এবং আমার জন্য যেই গাইডেন্স প্লে করছে, দ্যাটস হোয়াট বাংলাদেশ ইজ। হ্যাঁ, আমার ফেরার জায়গা, আমার গন্তব্যে ফেরার জায়গা হচ্ছে আমার বাবার জায়গা। ওকে, সো তোমার সাথে আমি হ্যান্ডশেক করছি কিনা ভুলে গেছি, বাট আমার মনে হয় তোমার সাথে একবার হ্যান্ডশেক করা উচিত। সো আজকের মতো আলাপ শেষ করি। হ্যাঁ,
না খুবই ভালো লাগলো আমি শিওর লাইক বাট আমি আমার প্রশ্নের অ্যান্সারটা কিন্তু পাইনি সো সেই প্রশ্নের অ্যান্সার আমার মনে হয় তোমার সাথে আমার আজকে শেষ কথা না 53 ইয়ার্স যখন হবে আর 53 ইয়ার্সে তখন যখন কি বলে এটাকে জবনিকা পান নাকি না হ্যাঁ আমি রিটায়ারমেন্টে যাব বই লেখা হ্যাঁ হ্যাঁ তখন অ্যাট লিস্ট হয়তো তুমি বলতে পারবা হ্যাঁ আমার ধারণা যদি আমি বেঁচে থাকি তোমার সাথে অন্তত হোয়াটসঅ্যাপে দু একবার কথা হবে এর মধ্যে সো তোমার যদি মনে থাকে তখন এই প্রশ্নের অ্যান্সার আমি দিতে পারবো আশা করি শিওর একটা দাবা খেলাও পাও না ওটা হ্যাঁ তোমার সাথে chess.com এ না একবার খেলে দেবো সো তুমি পানি খাও আমি আলাপ শেষ করি বাবুল রশিদের প্রত্যেকটা এপিসোড শেষ হয়ে গেলেই সেটা আসলে মাথা থেকে ভুলে যায় আমার মনে থাকে না যে কার সাথে কী বিষয়ে কী নিয়ে কথা বলছিলাম একমাত্র আমার মাথায় আছে আমি অনেক দিন আগে সঙ্গীতা আপুর সাথে মোমেন্ট ক্রিয়েশন একটা এপিসোড করছিলাম ওইটা আমার মনে আছে আর এই যে মুশফিকের সাথে এই যে আমার 17 বছর পরে যে আবার দেখা হইলো এবং প্রথম দিন এপিসোড করলাম এইটা আমার ধারণা বাবুল রশিও আবার যখন আমি 2 বছর 5 বছর পরে কথা হলো তখন এটা সঙ্গীতাপুর এপিসোডের পরে এই মুশফিকের এপিসোডটা আমার মনে থাকবে প্রায় আমাকে লোকজন জিজ্ঞেস করে বাবুল রশির কোন এপিসোডটা আমার মনে আপনার মনে আছে আমি অ্যান্সার দিতে পারি না কারণ মনে থাকে না এত এপিসোড করি সো স্টিল মানে পার্সোনালি অংশটুকু যদি বাদও দিই আমার মনে হয় যে এই যে আজকের যে আলাপটা এই আলাপে আসলে একটা ক্রস কালচারাল একটা বিশাল ব্যাপার আছে মিডল ইস্ট ক্রাইসিসের ব্যাপার আছে এবং এইখানে ফিলোসফিক্যাল অনেক জিজ্ঞাসার ব্যাপার আছে এবং এর সাথে পলিটিক্যাল কালচারাল বেশ কিছু বিষয় ছিল এবং সব কিছু মিলে আমার মনে হয় যে এই আলাপে শেষ পর্যন্ত যে বিষয়টা উঠে আসছে সেটা হচ্ছে যে মানুষ আসলে যে কী চায় এই প্রশ্নটার উত্তরের জন্য আসলে মানুষের দীর্ঘদিন বেঁচে থাকা উচিত সো যাই হোক 53 বছর পর্যন্ত যে সুস্থ থাকি বেঁচে থাকি এইটার অ্যান্সার আশা করি মুশফিককে দিতে পারবো মুশফিককে দিতে না পারলাম তো কোনো না কোনো বইতে লিখে যাব সো এই 17 বছর এবং 317 নম্বর রুম যেটা আসলে আমার মুশফিকের একমাত্র কমন স্পেস নটরডেম কলেজের 317 নম্বর রুম সেইখান থেকে আজকের মতো গল্প শেষ আমার মনে হয় যে আমার মনে রাখার যে স্পেস সেখানে আরও একটা জিনিস অ্যাড হলো সো দেখা যাক মুশফিকের সাথে দেশ ছাড়ার আগে আরেকদিন গল্প করার ইচ্ছা আছে সে পর্যন্ত সবাই ভালো থাকেন